আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজের ফিকশন দ্য গিফট অফ দ্য মেজাই। আমরা তো পড়ে শেষ করেছি স্টোরিটা, তাই না? জি স্যার। আচ্ছা, তোমাদের আমি একটু সামারি বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস বইয়ে যেগুলো আছে একটু দেখতে বলেছিলাম। তো কি অবস্থা, সবাই দেখছো? জি জি স্যার। স্যার, দেখছি। কোথাও জি কোনো স্যার। প্রবলেম আছে? কোথাও কোনো প্রবলেম আছে? না আচ্ছা, স্যার, তার ওইটা মানে ওই ইয়ের মতে আপনি যেরকম পড়াই দিয়েছেন না ওইরকম। হ্যাঁ হ্যাঁ, ওগুলোই আছে সব কিছু ঘুরে ফিরে। আশা করি তোমরা বুঝে ফেলেছো। সমস্যা নেই, বেসিক বিষয়গুলো ভালো করে জানলেই কোশ্চেন আনসারগুলো আমরা যখন দিতে শুরু করব এমনি পেয়ে যাবা। আচ্ছা, তো ঠিক আছে, এরপর আমরা চলে যাব হচ্ছে আ ক্যাট ইন দ্য রেইন। স্যার, বলো। স্যার গিফট অফ দ্য মেজাই এটা কি হয়েছে নিউ ইয়ারকে, মানে এই ঘটনাটা? এটা নিউ ইয়র্কে কি না তাই? হ্যাঁ স্যার। এখানে তো এই যে কনভে আইল্যান্ড দেওয়া আছে ইতে ইন্ট্রোডাকশনে, এখান দিয়ে বুঝাইছে। তারপর মানে আরেকটা হলো যে জানলার পাশে ব্রডওয়ে উইন্ডো হ্যাঁ হ্যাঁ দাঁড়ানো, হ্যাঁ হ্যাঁ এরকম মানে এইখানে এভিডেন্স দিয়ে। হ্যাঁ, বলো। আচ্ছা, মনে হয় কেটে গেছে কথা। কি বুঝতে পেরেছো না কি অবস্থা, বলো আবার, একটু খেয়াল করো কার কথা হচ্ছিল। স্যার ওনার। আমি। হ্যাঁ বলো, কি সমস্যা আবার বলো। স্যার এইখানে ইন্ট্রোডাকশনে যে শেষের দিক দিয়ে আর কি, এখানে দা সেটিং অফ দ্য ইভেন্টস ইজ রিয়েলিস্টিক, তারপর আচ্ছা ও আচ্ছা, এখানে একটু হেনরি খেয়াল করো। ডাজেন্ট হ্যাঁ, মেনশন নিউ ইয়র্ক বাই আচ্ছা, নেম। বিষয়টা হলো ও হেনরি কোন দেশের রাইটার, তাহলে তো বুঝতে পারবা তিনি কোন দেশের রাইটার। আমেরিকান রাইটার। এই যে, তিনি কোন দেশের, আমেরিকান। তাহলে অবশ্যই যে সেটিংগুলো আসবে সেগুলোতে আমেরিকানই হবে নাকি? বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। হ্যাঁ, কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি কি এর জন্য কোনো শিট দেই নাই? রাইটার্স লাইফ অ্যান্ড লিটারি ক্যারিয়ার সহ এগুলো দেওয়া হয়নি এটা? এটা দেওয়া হয় নাই। দেই নাই? স্যার আমি তো পাইনি, আমি দেখছি একদিন না, আগে। এই যে এখানে তো দেওয়ার কথা, তুমি পাবা না কেন? এখানে তো এই যে এটা তো গ্রুপে দেওয়া আছে, গ্রুপটা একটু চেক করবা। হ্যাঁ, একটু গ্রুপটা চেক টেক করবা। এই যে এখানে সামারি, হ্যাঁ, গিফট অফ দ্য মেজাইয়ের। হুম আচ্ছা, মনে হয় পয়েটস লাইফ অ্যান্ড লিটারি স্যার, এটা ক্যারিয়ার এটা দেওয়া ছিল। হয় নাই পয়েট লাইফে, শুধু সামারিটাই আচ্ছা দেওয়া আচ্ছা, হয়েছে। বুঝতে পেরেছি, তার মানে ওটা মিস গেছে না? ওকে ওকে, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর তোমাদের বইয়ে দেখলে বুঝতে পারতা, বইয়ে তো দেওয়া আছে হয়তো কয়েকটা লোক। স্যার বইতে যে দেওয়া আছে যে হ্যাঁ। কনভে আইল্যান্ড দা সিটিজ মোস্ট ফেমাস অ্যামিউজমেন্ট পার্ক, হুম হুম এখানে এই কনভে আইল্যান্ড এটা কি নিউ ইয়র্কে? এখন দেখো তো সার্চ দিয়ে এটা কোন জায়গায়। তুমি তো আমাকে জিজ্ঞাসা করছো এখন, তুমি কি গুগলে সার্চ দিয়ে পেতা না? বলো তো, পাওয়া যেত? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এগুলো একটু দেখবা যে কোথায় কি বলা হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। একটু দেখবা, হ্যাঁ, যে অনেক কিছুই আছে যেগুলো আমাকে প্রশ্ন করা লাগবে না। এখন তো মোটামুটি হাতের কাছে একটা বিশাল ফোন আছে নাকি, এবং ইন্টারনেট লাইন আছে, এবং কোথায় কোথায় অবস্থিত গুগলে সার্চ দিলে সব পেয়ে যাবা। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। এখন স্যার আর বই। একটা লাইন ওই যে হ্যাঁ ডেলা হ্যাড ওয়ার্কশিপড দ্য কমস ফর লং ইন এ ব্রডওয়ে উইন্ডো, হ্যাঁ, এই মানে এই এভিডেন্স দিয়ে বুঝাইছে যে এটা আর কি নিউ ইয়র্কে। আচ্ছা, নিউ ইয়র্ক নিয়ে তো আমাদের টেনশন না। নিউ ইয়র্কে না, এটা নিয়ে কোনো ঘটনা ঘটবে? মানে এটা যে নিউ ইয়র্কে অবস্থিত কি বা না। এটা নিয়ে কোনো টেনশন আছে? হ্যাঁ হ্যাঁ না। হ্যাঁ, সিটি নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নেই। গল্পের মূল থিমটা বোঝো, ঠিক আছে? মনে করো আমি শহর সম্পর্কে জানলাম না, আমার শহরের কথা এখানে উল্লেখই নাই, কোথাও আছে বলো? আমি এর না ব্যাকগ্রাউন্ড স্যার। ইতিহাস সম্পর্কে জানলামই না। স্টোরি পড়তে গিয়ে কি ব্যাকগ্রাউন্ড ইতিহাস সবসময় দরকার আছে? আমি জানলামই না এটা কোন শহরে ঘটেছে।
কোথায় অবস্থিত আমি জানলামই না, কিন্তু তারপরেও কি আমার থিমেটিক ব্যাপারে কোনো সমস্যা আছে? হুম, বলো। না স্যার। হ্যাঁ, তাহলে এমন কিছু নিয়ে মাথা ভারী করার কোনো প্রয়োজন নেই যে ব্রডওয়েটা কোন দেশে কোন জায়গায় কি অবস্থিত, এ নিয়ে কোনো টেনশন করার কোনো জায়গা নেই। ঠিক আছে তো? আমরা একটা ফিকশন পড়ছি, একটা স্টোরি পড়ছি, যে স্টোরিতে আমার থিমেটিক আলোচনার সাথে যেগুলো রিলেটেড সেগুলো নিয়ে মাথা ভারী করবা। বাকি অতিরিক্ত ইনফরমেশন নিয়ে কোনো মানে দরকারই নেই এগুলো নিয়ে কথা বলার। ঠিক আছে? হ্যাঁ, বেসিক তথ্য নিয়ে যেগুলো তোমার থিমটা বুঝতে সাহায্য করবে, যেগুলো তোমার কোশ্চেন আনসারে হেল্প করবে। এছাড়া আর বাড়তি তথ্য নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই, কারণ অনেক তথ্য আছে আমাদের মনে রাখার জন্য। ঠিক আছে? এত বেশি তথ্য আছে যে ওইসব আজে বাজে তথ্য নিয়ে মাথা গরম করার কোনো প্রশ্নই আসবে না। ঠিক আছে? হুম। স্যার রাইটারের যে লাইফ এন্ড ওয়ার্কস আছে এগুলো পড়তে হবে না? ওখান থেকে জাস্ট তুমি একটু দেখে রাখবা তিনি কোন দেশের, আর একটা হচ্ছে তার যদি কোনো বিশেষ নাম টাম থাকে সেইগুলো। তাছাড়া ওর বউ কয়জন ছিল, তার ওয়াইফের নাম কি, তার ছেলের নাম কি, সে কোন শহরে বসবাস করতো, তার জন্ম মৃত্যু সব দরকার নেই। যেগুলো দরকার সেগুলো আমি বলে দিব। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, যেগুলো দরকার সেগুলো আমি বলে দিব। শুধুমাত্র বললামই তো, যে মাথা ভারী করার মতো ইনফরমেশন নেওয়ার কোনো দরকার নেই। যেগুলো দরকার সেগুলো আমি বলে দিব, যেগুলো তোমরা একটু মনে রাখবা। এগুলো যেমন ও হেনরির আমি কি বলেছি মনে রাখার জন্য? একটা জিনিস বলেছি, বলো তো কি সেটা? মেইন নামটা। তার মেইন নামটা। হ্যাঁ, তার তার মেইন নামটা কি? তার তার ও হেনরি কি তার আসল নাম না পেন নেম? পেন নেম। পেন নেম। এখন ও হেনরি, অলিভার বা বিভিন্ন নাম আছে, এইটুকু মনে রাখলে মোটামুটি চলবে। আর দরকার নেই তো তার বাবা মায়ের নাম কি, তাই তো তার জন্ম সাল কোথায়, তার মৃত্যু সাল কোথায়, কোন জায়গায়। ঠিক আছে তো? তার মানে বয়সকালে সে কোথায় কোন স্কুলে পড়াশোনা করেছে, কি করেছে না করেছে, এইগুলো জাস্ট একটু পড়ে নিবা তোমার আইডিয়াটা নেওয়ার জন্য, যে সে মানুষ হিসেবে কেমন ছিল, হাইলি এডুকেটেড ছিল কিনা, এইগুলো। তাছাড়া এইসব তথ্য মনে রাখার কোনো দরকারই নেই। বুঝতে পারছো? কারণ এই রাইটারের ব্যাকগ্রাউন্ড নিয়ে সব রাইটারের আসে না, প্রশ্ন আসে না। যেগুলো আসে সেগুলো আমি বলে দিব, যে এই জায়গাগুলো একটু খেয়াল রাখবা। যেমন আমরা আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস পড়েছি, তাই না? ওর ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দরকার। আমি কি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন পড়াই নাই? আব্রাহাম লিঙ্কন জি স্যার, পড়াই। পড়াইছি, জি যেটা স্যার। প্রয়োজন সেটা পড়াই দিব। তারপর হচ্ছে তোমার মার্টিন লুথার কিং জুনিয়র, ওর যতটুকু জানার আমি পড়াই দিয়েছি। এই স্টোরিতে এসে রাইটারের লাইফ টাইপ নিয়ে মাথা গরম করার কোনো দরকার নাই। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী যে স্টোরিটা রয়েছে, ক্যাট ইন দ্য রেইনে। আচ্ছা, এই ক্যাট ইন দ্য রেইন শুরু হলেই কিন্তু আমাদের মোটামুটি কোশ্চেন আনসার পড়া শুরু হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমরা চলে যাব কোথায়? ইংলিশ রিডিং স্কিলসে, তাই তো? যেটা পড়বো এবার থেকে সেগুলো সহ ধারাবাহিকভাবে কিন্তু প্রতি সপ্তাহে এই যে হোমওয়ার্ক 2-এ কিন্তু আমাদের একটা করে কোশ্চেন আনসারের যুক্ত হয়। ব্রিফ কোশ্চেন নয়, শর্ট কোশ্চেন, এভাবে করে দিব। আর ওগুলোর সপ্তাহভিত্তিক টেস্ট নিব। হ্যাঁ, তোমাদের একটা টেস্ট নেওয়া হয়েছে অলরেডি। তোমরা খুব কম জনই টেস্টটা দিয়েছো। তো আমি অপেক্ষা করলাম, তোমরা যারা আমার মেসেজ পড়েছো ভালো কথা, মেসেজ টেসেজ দিয়ে যারা কোনো রিয়াক্ট করনি তাদের জন্য কিন্তু আমি মানে করব, বিশেষ একটা ব্যবস্থা নিব। হ্যাঁ, কারণ একটা একটা জিনিস তোমাদেরকে বললাম, তোমরা সেটাকে গুরুত্ব দিবা না, হ্যাঁ, পড়াশোনা করবা না, তাহলে তো আর সেটা আসলে হয় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আচ্ছা, দেখা যাচ্ছে লেখাগুলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই স্টোরির ক্ষেত্রেও আমাদের ব্যাকগ্রাউন্ড ইতিহাসের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? জাস্ট আমরা স্টোরিটা পড়ে এর থিমেটিক আইডিগুলোকে বোঝার চেষ্টা করব, কারণ এর সাথে ব্যাকগ্রাউন্ড ইতিহাসের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তবে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা সিম্বলিক মিনিং হিসাবে দেখব। তাহলে প্রথমে আসি, নামটা একটু খেয়াল করো তো, ক্যাট ইন দ্য রেইন। মানে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, আসলে কি বলতে চাচ্ছে এই টাইটেলটা? বৃষ্টিতে কোনো বিড়াল। ভিজতেছে নাকি? ইন দ্য জি রেইন মানে বৃষ্টি। তাহলে কোনো একটা বিড়াল, ভেজা বিড়াল। হ্যাঁ, বৃষ্টিতে
ভিজছে বা ভিজে গেছে এরকম একটা সেন্স বোঝাবে। তা বৃষ্টিতে একটা বিড়াল ভিজে তো আমার কি, তাই না? ব্যাপারটা এরকম যে বৃষ্টিতে বিড়াল একটা ভিজে গেছে তো আমার কি, এতে আমার কি যায় আসে। হুম। তো আমাদের যিনি রাইটার দেখি ইনি কোন কোন দেশের, ইনিও কোন দেশের। দেখো ইনিও কিন্তু আমেরিকান একজন রাইটার, ঠিক আছে, আর্নেস্ট হেমিংওয়ে, আমেরিকান রাইটার। তিনি মেইনলি বেশ নভেলিস্ট একজন, তিনি তিনি শর্ট স্টোরিও লিখেছেন। দেখো এই যে আর্নেস্ট মিলার হেমিংওয়ে ওয়াজ অ্যান আমেরিকান নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার অ্যান্ড জার্নালিস্ট, ঠিক আছে। এবং তিনি 1954 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, 1954 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা একটু খেয়াল করবা, ঠিক আছে। আর্নেস্ট হেমিংওয়ে কিন্তু নোবেল প্রাইজ পাওয়া একজন রাইটার। তার অনেকগুলো নভেল আছে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে বিষয়গুলোর উপর ভিত্তি করে তিনি কয়েকটা নভেল লিখেছেন। এবং বর্তমান এই যে বিশেষ করে আ ফেয়ারওয়েল টু আর্মস নভেলের নাম, তারপর হচ্ছে দ্য সান অলসো রাইজেস, এগুলোতে দেখানো হয়েছে যে আধুনিক যুগের অবস্থানটা কেমন। এছাড়া রয়েছে তাকে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, সবচেয়ে মানে খুবই বিখ্যাত একটা ছোট মানে কি বলবো স্টোরি বা নভেলা যেটা বলি আমরা, খুবই বিখ্যাত। এটা মোটামুটি ইংরেজি সাহিত্যের না এমনও অনেকে জানে। হ্যাঁ, তাহলে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তারপর হচ্ছে ফর হুম দ্য বেল টোলস, মানে কার জন্য ঘন্টা বেজে গেল, মানে কি মৃত্যু। হ্যাঁ, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট স্টোরি, নভেলা এবং নভেল লিখে তিনি মোটামুটি খ্যাতি অর্জন করেছিলেন। তাহলে কোন দেশীয় রাইটার আর্নেস্ট হেমিংওয়ে? আমেরিকান আমেরিকান নভেলিস্ট। তিনি একজন নভেলিস্ট, কারণ অনেকগুলো নভেল লিখেছে, তার মধ্যে তিনি যেটা বলছে সাম অফ হিজ 7 নভেলস, তিনি টোটাল 9টা নভেল লিখেছেন। হ্যাঁ, শর্ট স্টোরি কালেকশন অ্যান্ড 2 নন ফিকশন ওয়ার্কস। এবং নন ফিকশন ওয়ার্ক বলতে এই যে আমরা নভেলা বা শর্ট স্টোরি যেগুলো দেখবো সেগুলো। তো যাক, এটুকুই যথেষ্ট, এর থেকে বেশি আমাদের দরকার নাই। এখন আমেরিকান একজন রাইটার, তাহলে যে স্টোরিটা আমরা পড়বো সেটা কোন দেশে হওয়ার কথা? আমেরিকারই। আমেরিকা কিন্তু আমরা এখানে দেখবো যে এক কাপল আর কি, হ্যাঁ, ফ্যামিলি, মানে দুইজন স্বামী স্ত্রী, তারা গেছে ঘুরতে, বুঝতে পারছি, আমেরিকাতে না, কোন দেশে সেটা আমরা এখন ইতালি। দেখবো, ঠিক আছে। তো তো এখানে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কী ধরনের ক্ষতি করেছিল তার, তারপরে হচ্ছে সেগুলোর যে মেমোরিয়াল বা মূর্তি বা স্ট্যাচু, এই জাতীয় কিছু ইফেক্ট এখানে আসবে। সেগুলো দেখে দেখানো হবে যে পুরো ইউরোপে যে ওয়ার মনুমেন্ট আছে, ওয়ার মনুমেন্ট কী সিম্বলাইজ করছে, হ্যাঁ, আবহাওয়া কী নির্দেশ করছে। এখানে আমাদের মেইন থিমেটিক আইডিয়াটা থাকবেই হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপের ব্যাপারটা। এবং বিশেষ করে মডার্ন এই যে যে আধুনিক যুগে এসে স্বামী স্ত্রীর মধ্যে যে আন্তরিকতা বা যে গুড রিলেশনশিপ, সেইটাকে তিনি দেখিয়েছেন যে আসলে আছে কিনা বা থাকে কিনা। আমরা দ্য গিফট অফ দ্য মেজাই পেলাম, এখানে রিলেশনশিপটা কেমন ওদের ভিতরে বলো তো? দুইজনের বন্ডিং সুন্দর। সুন্দর। দেখো ওটাও কিন্তু একটা আমেরিকান স্টোরি, তাই না, আমেরিকান রাইটারের লেখা আমেরিকান স্টোরি। এটাও দেখবো ওই আমেরিকান স্টোরি, কিন্তু এটা একটু অন্য ধরনের রিলেশনশিপকে তিনি একটু দেখিয়েছেন। হ্যাঁ, তো আমরা পড়া শুরু করি, তারপরে আমরা মেনলি পরবর্তী আলোচনা করবো। স্টোরিটা মনোযোগ দিয়ে পড়লেই হয়ে যাবে। বলছে দেয়ার ওয়ার অনলি 2 আমেরিকানস স্টপিং অ্যাট দ্য হোটেল। তার মানে একটা হোটেলের কথা বলা হচ্ছে, যে হোটেলে উঠেছে দুইজন আমেরিকান, তাই না, অনলি 2 আমেরিকানস। এবং বলছে দে ডু নট নো এনি অফ দ্য পিপল দে পাস্ট অন দ্য স্টেয়ার্স অন দেয়ার ওয়ে টু অ্যান্ড ফ্রম দেয়ার রুম। মানে কি, তাদের রুমে আসা যাওয়া করতে গিয়ে সিঁড়িতে যে সকল লোককে তারা পাস করে যাচ্ছে তাদের কাউকেই তারা চিনে না। তার মানে কি, এই শহরে তারা সম্পূর্ণ নতুন, তাই তো। এবং যে হোটেলে উঠেছে, এই হোটেলে আরও যে লোকজন আছে, হয়তো রুমে যেতে বা রুম থেকে বাইরে যেতে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে যে সকল মানুষের সাথে তারা দেখা হচ্ছে, কাউকেই তারা চিনে না। এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? এই কথাটা বলার উদ্দেশ্য তারা কি? নতুন একটা জায়গায় হ্যাঁ, গিয়েছে। নতুন একটা জায়গায় গিয়েছে। এবং যে স্বামী স্ত্রী বা যে দুইজন আমেরিকান গেছে, এদের মধ্যে তো একটা ভালো সম্পর্ক থাকার কথা, তাই না। একটা অপরিচিত জায়গাতে একজনের সাথে যদি আরেকজনের ভালো সম্পর্ক না থাকে, তাহলে দুইজনই কেমন বোধ করবে বলো তো? না তারা অন্যান্য লোককে চিনে, না তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক আছে। তাহলে ওখানে যদি যে দুইজন ঘুরতে গেছে, ওদের ভিতরে যদি ভালো সম্পর্ক না থাকে, তাহলে ওই ঘুরতে যাওয়ার কোনো মানে আছে? না সেখানে গিয়ে তারা ভালো বোধ করবে বলো তো?
তার লোনলি ফিল হ্যাঁ, করবে। লনলি ফিল। যদি পরিচিত হতো তাহলে একটা ঘটনা ছিল যে না আমার আশেপাশে যে লোকগুলো আছে তারা পরিচিত, তাহলে মোটামুটি একজন আরেকজনের সাথে গিয়ে কথাবার্তা বলে একটা ভালো সময় কাটানো যেত। তাহলে তারা গেছে ঘুরতে, একটা হোটেলে উঠছে এবং সেই হোটেলে যারা আছে সবাই তাদের অপরিচিত। বলছে দেয়ার রুম ওয়াজ অন দ্য সেকেন্ড ফ্লোর ফেসিং দ্য সি। তার মানে তারা যে হোটেলে উঠেছে সেই হোটেলের সেকেন্ড ফ্লোরে তারা তাদের রুমটা এবং সেখানে থাকে, এবং তাদের রুমটার মুখ হচ্ছে কোন দিকে? সমুদ্রের দিকে। সমুদ্র। তাহলে নিশ্চয়ই বেশ সুন্দর একটা জায়গা না? যেমন কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম আমরা, কক্সবাজার সমুদ্র সৈকতের ঠিক কাছের যে হোটেলটা সেটাতে উঠেছিলাম। তার মানে রুম থেকে, অন্তত রুম থেকে আমরা জানালা দিয়ে তাকালেও যেন সমুদ্রটাকে দেখতে পাই। সমুদ্র দেখা যায়। তাহলে যদি এরকম একটা জায়গায় গিয়ে আমি সবসময় রুমের ভিতরে বসে থাকি তাহলে কি হবে বলো? মনে করো জানালা দরজা বন্ধ করে আমি রুমে বসে বসে মোবাইল দেখতেছি, তাহলে ঘুরতে যাওয়ার কোনো দরকার ছিল? না। বলো। না। যে স্বামী এবং স্ত্রী দুইজন কক্সবাজারে ঘুরতে গেছে, একটা হোটেলে উঠছে এবং হোটেলটা সমুদ্রের কাছাকাছি এবং জানালা দিয়ে সমুদ্র দেখা যায়, কিন্তু এখন দুইজন মিলে কি করতেছে? একটা বেশ কোজি একটা রুম নিয়ে সোফাতে বসে বা হচ্ছে খাটের উপর শুয়ে তারা মোবাইল দেখতেছে জানালা দরজা বন্ধ করে। তাহলে কী লাভটা হলো ঘুরতে যাওয়ার? হচ্ছে বাড়িতে বসে মোবাইল দেখলে তো হতো নাকি? হ্যাঁ। তাই বলতেছে মানে এই সিচুয়েশনটা ক্রিয়েট করছে এই কারণে যে এমন একটা মনোরম পরিবেশ থাকা সত্ত্বেও তারা জায়গাটা এনজয় করতে পারছে না। কারণটা কি? বলছে ইট অলসো ফেস দ্য পাবলিক গার্ডেন। তাছাড়া রুমের সামনে আবার একটা পাবলিক গার্ডেনও আছে, আবার সাথে রয়েছে কি দ্য ওয়ার মনুমেন্ট, যেগুলো আমরা দেখার জন্য যাই, তাই না? ঘুরতে যাই। যে কোনো মনুমেন্ট থাকলে, কোনো স্মৃতিসৌধ থাকলে, কোনো পার্ক থাকলে, কোনো গার্ডেন থাকলে আমরা তো ঘুরতে যাই। তার মানে এখানে যে হোটেলে তারা উঠছে এই হোটেল থেকে মোটামুটি প্রাকৃতিক পরিবেশ সহ ঘোরাঘুরির অনেক জায়গা এখানে আছে নাকি? অতএব রুমে বসে থাকার মতো জায়গা এটা না, রুম থেকে বের হয়ে অন্তত মানুষ ঘোরাঘুরি একটু করতেই পারে। দেয়ার আর বিগ পামস অ্যান্ড গ্রিন বেঞ্চেস। তাহলে যে গার্ডেন আছে সেই গার্ডেনে আবার কি আছে? বড় বড় পাম ট্রি আছে। এছাড়াও গ্রিন বেঞ্চেস আছে ইন দ্য পাবলিক গার্ডেন। ওই গার্ডেন আবার সবুজ রঙের কি আছে? বেঞ্চও আছে যেখানে গিয়ে বসা যায়। ঠিক আছে, যেখানে গিয়ে বসে প্রকৃতি এনজয় করা যায়। বা সুন্দর একটা জায়গা। ইন দ্য গুড ওয়েদার, আবহাওয়া ভালো থাকলে দেয়ার ওয়াজ অলওয়েজ অ্যান আর্টিস্ট উইথ হিজ ইয়েজেল। দেখো মানে যদি আবহাওয়া ভালো থাকে না, এমন একটা জায়গা এটা যে কোনো না কোনো আর্টিস্ট এসে কি কি করে, এই জায়গায় বসে থাকে। আর্টিস্টরা ছবি আঁকে। হ্যাঁ, ছবি আঁকে। তার মানে এমন একটা জায়গা, ঠিক ছবি আঁকার মতো জায়গা। তার মানে কি এই জায়গাতে কেউ রুমে বসে থাকবে বলো? না। এই যে এইরকম ছবি আঁকার যে ক্যানভাস, তাই তো, জিএসএল, এটা নিয়ে ছবি আঁকতে শুরু করে। তার মানে এমন একটা জায়গার কে তারা উঠেছে, এমন একটা হোটেলে উঠেছে যেখানে হোটেল রুমে বসে থেকে না, বরং আশেপাশে ঘোরার মতো যথেষ্ট জায়গা আছে। কারণ ভালো আবহাওয়া থাকলে প্রতিদিন কোনো না কোনো আর্টিস্ট ওখানে থাকেই ছবি আঁকার জন্য। কারণ কি আর্টিস্ট লাইক দ্য ওয়ে দ্য পাম মানে গ্রু, যেভাবে পাম ট্রিগুলো মানে বড় হয়েছে, লাগানো হয়েছে, এইগুলো আর্টিস্টরা খুব ভালোবাসে এবং ছবি আঁকতে পছন্দ করে। অ্যান্ড দ্য ব্রাইট কালার্স অফ দ্য হোটেলস ফেসিং দ্য গার্ডেন অ্যান্ড দ্য সি। এছাড়াও হ্যাঁ, ওই বাগানে বসে বসেই বা গার্ডেনে বসে বসে আর্টিস্টরা হোটেলের যে সুন্দর কালার, হ্যাঁ, এবং হোটেলটা যে সামনে যে গার্ডেন রয়েছে, সমুদ্র রয়েছে, সব কিছু একটা কম্বিনেশনে নিয়ে আসলে একটা সুন্দর ইমেজ কিন্তু ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, তাই এই পুরো জায়গাটা একটা ছবির মতো জায়গা, যেটা দেখলে পারে যে কোনো আর্টিস্ট পছন্দ না করে থাকতে পারবে না এবং মোটামুটি সে ছবি আঁকা শুরু করে দিবে। ঠিক আছে, তা এই হচ্ছে মোটামুটি আমাদের সেটিংটা। তাহলে দেয়ার ইজ আ বিউটিফুল সেটিং অ্যান্ড দ্য ন্যাচারাল সিনারিও আর অলসো ভেরি অ্যামেজিং অ্যান্ড অ্যাট্রাকটিভ। সব কিছু মিলে তারা যে হোটেলে উঠেছে সেখানে মোটামুটি থেকে আশেপাশের পরিবেশকে এনজয় করা যথেষ্ট সুযোগ আছে। Italians came from a long way off to look up at the war monument. বলছে ইটালিয়ানরাও পর্যন্ত এই ওয়ার মনুমেন্ট দেখার জন্য অনেক দূর দূর থেকে আসে। ঠিক আছে, তাহলে ইটালিয়ানরা যেখানে দূর থেকে আসে এই মনুমেন্টটা দেখার জন্য, তাহলে আমেরিকা থেকে যারা এসেছে তারা কি দেখবে না এটা? বলো তো। অবশ্যই দেখবে স্যার। তাহলে রুমের বিষয় তো তাহলে আমেরিকা, তাহলে ইটালিয়ান যারা দেশের একটা মনুমেন্ট, তারা জানে এটা আমাদের দেশের, আসার কি দরকার? কিন্তু তারাও অনেক দূর দূর এলাকা থেকে এই ওয়ার মনুমেন্টটা দেখার জন্য আসে। ইট ওয়াজ মেড অফ ব্রোঞ্জ অ্যান্ড গ্লিসেন ইন দ্য রেইন। হ্যাঁ, এবং এই মনুমেন্টটা কি দিয়ে তৈরি? ওয়ার মনুমেন্টটা ব্রোঞ্জের তৈরি এবং বৃষ্টি হলে পারে চকচক করে। গ্লিসেন মানে কি? মানে বৃষ্টিতে ভিজে চকচক। ব্রোঞ্জের উপরে মানে আলোক ছটা যেন তৈরি, আমাদের
ধুয়ে মুছে পরিষ্কার চকচক করে, অতএব এটা দেখতে অনেক দূর দূর থেকে মানুষ আসে। এখন ইট ওয়াজ রেইনিং, যে সময়ের কথা বলা হচ্ছে সেটা সেই সময় আসলে বৃষ্টি হচ্ছিল। তার মানে আবহাওয়া কি ভালো না মন্দ? ভালো। বাবা, বেচারাটা এসেছে কিন্তু দেখতে পাচ্ছে না। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ একটা এখানে আমরা দেখলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে 2 আমেরিকানস এখানে এসেছে তাদের জন্য দুর্ভাগ্য যে বৃষ্টি হচ্ছে। দ্য রেইন ড্রিপড ফ্রম দ্য পাম ট্রিজ, এবং পাশ থেকে দেখলে দেখা যাবে যে এই যে বাগানে, হ্যাঁ, বা গার্ডেনে বিশাল বিশাল যে লম্বা লম্বা পামটি আছে সেই গাছের পাতা থেকে কি হচ্ছে, বৃষ্টি টুপ টুপ করে পড়তেছে। দ্য রেইন ড্রিপড, ড্রিপড মানে কি, চুয়ে চুয়ে বা ড্রপ ড্রপ পড়া, তাই ফোটা তো? ফোটা। ফোটায় ফোটায় পড়া। এতে কি হচ্ছে, ওয়াটার স্টুড ইন দ্য পুলস অন দ্য গ্র্যাভেল পাথ, আর গ্র্যাভেল পাথের উপরে যে ছোট 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 গর্ত আছে সেখানেও পানি জমে গেছে। তার মানে মানুষের চলাচল করার সুযোগ কম। তাহলে এটা হচ্ছে কি, মনে করো হোটেল রুম থেকে আমি এগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে পাম ট্রি আছে, বৃষ্টি হচ্ছে চারিপাশে, পাম ট্রি পাতা থেকে, হ্যাঁ, চুয়ে চুয়ে, হ্যাঁ, ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছে। আবার যদি পাশে থাকে, কারণ কি গার্ডেন মানে তাদের হোটেলটার সামনেই রয়েছে, এদিকে গার্ডেন একদিকে, আরেকদিকে রয়েছে কি সমুদ্র, তাই না? আর অন্যদিকে কি, যেহেতু বৃষ্টি হচ্ছে, তাহলে এখন বৃষ্টির সময় সমুদ্র সৈকতে কেমন হতে পারে, নিশ্চয়ই বাতাস থাকবে, এবং উত্তাল। বাতাসে উত্তাল ঢেউ এসে সমুদ্র সৈকতে এসে আশ্রয় পড়বে, এরকম। তাই বলছে দ্য সি ব্রোক ইন আ লং লাইন ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে যখন সমুদ্রে ঢেউ হয় তখন কি হয়, লং লাইন অফ হোয়াইট ফোম সৃষ্টি হয়, তাই না? এক ধরনের সাদা ফেনা। যারা কক্সবাজারে গেছো বা সমুদ্র সৈকত দেখছো তারা নিশ্চয়ই জানো যে মনে হয় যেন দূর থেকে সাপের মতো সাদা লাইন হয়ে ফেনাগুলো যেন ভেসে আসতেছে এবং এসে আশ্রয় পড়তেছে কোথায়, এই সমুদ্র সৈকতের উপরে, তাই না? তাই বলছে দ্য সি ব্রোক ইন আ লং লাইন ইন দ্য রেইন অ্যান্ড স্লিপড ব্যাক ডাউন দ্য বিচ টু কাম অফ অ্যান্ড ব্রেক এগেইন ইন আ লং লাইন ইন দ্য রেইন। তার মানে ঢেউগুলো আসতেছে, এসে সমুদ্র সৈকতের আশ্রয় পড়তেছে, আবার পিছনে ফিরে যাচ্ছে, আবার সামনে এগিয়ে আসতেছে, এইভাবে করে কি হচ্ছে, মানে ঢেউ আসা যাওয়া করতেছে। আসা যাও। সুন্দর একটা, তাই বলছে স্লিপড ব্যাক ডাউন দ্য বিচ টু কাম আপ, যেন পিছনে ফিরে যাচ্ছে আবার উপরে উঠে আসার জন্য, দিয়ে আবার উঠে এসে কি হচ্ছে, সমুদ্র সৈকতে ব্রেক এগেইন ইন আ লং লাইন ইন দ্য রেইন। এই বৃষ্টির ভিতরে বিশাল লম্বা লম্বা লাইনে ঢেউগুলো এসে সমুদ্র সৈকতে আশ্রয় পড়তেছে, দিয়ে পানিগুলো আবার নিচের দিকে নেমে যাচ্ছে, আবার ঢেউ আবার সামনের দিকে এগিয়ে আসতেছে, আবার আশ্রয় পড়তেছে সমুদ্র সৈকতে, আবার ঢেউগুলো পিছনে ফিরে যাচ্ছে। এইভাবে আসা যাওয়ার ভিতরেই আছে লাইনগুলো। এই হচ্ছে রুম থেকে দেখার মতো একটা পরিবেশ। এছাড়াও দ্য মোটর কার্স আর গন ফ্রম দ্য স্কোয়ার বাই দ্য ওয়ার মনুমেন্ট, তাহলে ওয়ার মনুমেন্টে পাশে যে স্কোয়ার রয়েছে বা মোড় রয়েছে, সে মোড়ে হয়তো অনেক কার ছিল, হ্যাঁ, এখানে তারা এনজয় করার জন্য এসেছিল, সেগুলোও নাই, সব চলে গেছে। অ্যান্ড অ্যাক্রস দ্য স্কোয়ার ইন দ্য ডোরওয়ে অফ দ্য ক্যাফে, তারপরে যে হোটেলে বা যে ক্যাফেতে তারা আছে, হোটেলে যারা আছে সেটা হচ্ছে কি স্কোয়ারের পাশে, না? অ্যাক্রস দ্য স্কোয়ার ইন দ্য ডোরওয়ে অফ দ্য ক্যাফে, ডোরওয়ে মানে কি দরজা, একদম মেইন দরজাতে কি করছে, আ ওয়েটার স্টুড, একজন ওয়েটার দাঁড়িয়ে আছে, লুকিং আউট অ্যাট দ্য এমটি স্কোয়ার, আজকে স্কোয়ারটা এমটি, কারণ কি বৃষ্টি হচ্ছে এবং মানুষজন নাই, সবাই চলে গেছে, অথবা হোটেল রুমে সবাই বসে আছে, কেউ বাইরে বার হতে পারেনি, তাই না? এই কি কথা বোঝা গেল? জি স্যার। হোটেলটা কোথায় অবস্থিত, কোন দেশের, হ্যাঁ, হোটেলের নাম কি, এগুলো কি সেখানে বলা হয়েছে? না, শুধু ইতালির কথা হ্যাঁ, বলা কোনো হয়েছে। দরকার নেই, এটা যে ইটালিয়ান হোটেল এটাও কি বলা হয়েছে? না। কিছুই বলা হয়নি, শুধু বলেছে ইটালিয়ানরা আসে। এখন এটা যে কোন দেশের হোটেলটা, তারা কোথায় এসেছে, এখানে কিন্তু এখনো বলা হয়নি, শুধু বলা হয়েছে আমেরিকান দুইজন এখানে আছে, কিন্তু কোন দেশে আছে, কি করতেছে, এটা শুধুমাত্র আমরা এটা ধরেই বুঝতে পারবো যে ইটালিয়ানরাও আসে এখানে ওয়ার মনুমেন্টটা দেখার জন্য। এছাড়া কিন্তু কোনো ইঙ্গিত নাই যেটা কোন জায়গায়, কোন দেশের, কোথায় অবস্থিত। আমার কারণ ওগুলো দরকারও নাই, আমার দরকার হচ্ছে থিমেটিক আইডিয়ার সাথে রিলেটেড যে তথ্যগুলো সেগুলো। এবার হচ্ছে দ্য আমেরিকান ওয়াইফ স্টুড অ্যাট দ্য উইন্ডো লুকিং আউট, তার মানে 2 আমেরিকানদের মধ্যে একজন আমেরিকান ওয়াইফ আছে, তার মানে কি আরেকজন কে কে হতে পারে? মেইল। হ্যাঁ, হাজব্যান্ড হতে পারে নাকি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। অতএব এতক্ষণ ধরে এই যে আমরা যেগুলো দেখলাম, এগুলো কার চোখে দেখলাম বলো তো? এই যে এগুলো লেখকের চোখে। লেখক, এবং লেখক মেনলি আমেরিকান ওয়াইফের চোখ দিয়ে দেখিয়েছে, কারণ কি সে জানালায় দিকে, এই যে বাইরের দিকে তাকিয়ে আছে জানালা দিয়ে, এবং জানালা দিয়ে সে যা দেখতে পাচ্ছে সেটাই রাইটার
ওই ওয়াইফের চোখ বা মন দিয়ে দেখে আমাদের কাছে লিখে জানালেন। ঠিক আছে, কারণ কি এই এই যা কিছু আমরা দেখলাম তা আসলে কে দেখতেছে? দ্য আমেরিকান ওয়াইফ ওয়াইফ আমেরিকান স্টুড অ্যাট ওয়াইফ। দ্য উইন্ডো লুকিং আউট। তাহলে জানালার পাশে দাঁড়িয়ে সে বাইরের দিকে তাকিয়ে আছে। ঠিক ওই সময়ে কি হলো, আউটসাইড রাইট আন্ডার দেয়ার উইন্ডো, তাহলে যে জানালার পাশে সে দাঁড়িয়ে আছে ঠিক তার নিচে, রাইট আন্ডার, হ্যাঁ, তাহলে বাইরে ঠিক জানালার নিচে একটা ক্যাট, হ্যাঁ, আ ক্যাট ওয়াজ ক্রাউচ। ক্রাউচ মানে কি? গুটিসুটি মেশে থাকা, হ্যাঁ, একদম। অনেক সময় হয় না যে ইঁদুর ধরার জন্য বিড়াল কেমন করে থাকে, বলো। জড়ো সড়ো হয়ে বসে। এই যে এরকম করে থাকা, হ্যাঁ, জড়সড় হয়ে গুটি হয়ে বসে থাকা। এই যে দেখো এরকম, হ্যাঁ, এই বিশেষ করে এটা যদি আমরা একটু মনে রাখতে পারি, চুপটি মেরে ঘাপটি মেরে বসে আছে, ঠিক আছে, এইভাবে ক্রাউচ। আর তাহলে আ ক্যাট ওয়াজ ক্রাউচ কোথায়? আন্ডার ওয়ান অফ দ্য ড্রিপিং গ্রিন টেবলস। ওই যে গ্রিন টেবলসগুলো কোথায় আছে? গার্ডেন। হ্যাঁ, গার্ডেনে, তাই না? তাহলে ওই যে পাবলিক গার্ডেন রয়েছে সেখানে যে গ্রিন টেবলসগুলো আছে তার কোনো একটার নিচে, ওয়ান অফ দ্য ড্রিপিং কেন বলা হচ্ছে? কারণ সেখান দিয়েও তো বৃষ্টির পানি পড়তেছে, হ্যাঁ, আর সে বৃষ্টির পানি থেকে নিজেকে বাঁচানোর জন্য সে কী করছে? একটা টেবিলের, কারণ এখানে বেঞ্চও আছে টেবিলসও আছে, তাহলে সে টেবিলের নিচে সে চুপ মেরে বসে আছে। দ্য ক্যাট ওয়াজ ট্রাইং টু মেক হার সেলফ সো কম্প্যাক্ট, মানে বিড়ালটা চেষ্টা করতেছে নিজেকে গুছিয়ে নিয়ে এত ছোট করতে, দ্যাট শি উড নট বি ড্রিপড অন, যাতে তার গায়ের উপরে বৃষ্টির ফোঁটা না পড়ে। দেখো প্যাসিভ করা হয়েছে না, শি উড নট বি ড্রিপড অন। এখন ব্যাপারটা খেয়াল করো তো, ক্যাটটা কি ছেলে না মেয়ে? মেয়ে, তাই না? শি বলা হয়েছে। দেখো, দ্য ক্যাট ওয়াজ ট্রাইং টু মেক হার সেলফ সো কম্প্যাক্ট, নিজেকে গুটিসুটি মেরে এত ছোট করে নিতে চাচ্ছে যাতে তার গায়ের উপরে বৃষ্টির ফোঁটা না পড়ে। তাহলে শি উড নট বি ড্রিপড অন, তার উপরে যাতে বৃষ্টির ফোঁটা না পড়ে। এইটা দেখে আমেরিকান ওয়াইফের একটা মায়া লাগছে, তাই বলতেছে, আই এম গোয়িং ডাউন অ্যান্ড গেট দ্যাট কিটি, দ্য আমেরিকান ওয়াইফ সেইট। আমেরিকান ওয়াইফ আরেকজনকে বললো যে আমি একটু নিচে যাচ্ছি ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে আসতে, কিটিটাকে নিয়ে আসতে। কার সাথে কথা বলছে? এই প্রথমে আমরা শুনবো যে আই উইল ডু ইট, হার হাজব্যান্ড অফার্ড ফ্রম দ্য বেড। তার হাজব্যান্ড হয়তো বেডে ছিল, সেখান থেকে বলতেছে আচ্ছা আমি যাচ্ছি, এরকম আই উইল ডু ইট। তাহলে টু আমেরিকানের মধ্যে কে কে আছে এখানে? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তখন ওয়াইফ কি বলতেছে? নো, আই উইল গেট ইট, দ্য পোর কিটি আউট ট্রাইং টু কিপ ড্রাই আন্ডার আ টেবিল, যে কিটিটা চেষ্টা করতেছে টেবিলের উপরে নিজেকে ড্রাই রাখতে যাতে ভিজে না যায়, তা আমি গিয়ে তাকে নিয়ে আসি। তাহলে তার হাজব্যান্ড শুধু বললো আমি যাব, এইটুকু বলার পর কি হলো? আর কোনো কথা নেই। দ্য হাজব্যান্ড ওয়েন্ট অন রিডিং, লাইং প্রপড আপ উইথ টু পিলোজ অ্যাট দ্য ফুট অফ দ্য বেড। তাহলে একটা বেডের উপর কয়টা পিলো থাকবে? দুইজনের জন্য নিশ্চয়ই দুইটা। সেই দুইটা পিলো বা বালিশ তার মানে বেডের ঠিক পায়ের কাছে, সেটার উপরে কি করলো? রেখে সে, মানে ছেলেরা যেভাবে মোটামুটি বালিশ টালিশ নিয়ে, হ্যাঁ, একটু হুমড়ি খেয়ে শুয়ে, হ্যাঁ, বই পড়ে, এভাবে পড়ছে। দ্য হাজব্যান্ড ওয়েন্ট অন রিডিং, সে পড়তে শুরু করলো, পড়ে যাচ্ছে, হ্যাঁ, লাইং প্রপড আপ উইথ দ্য টু পিলোজ অ্যাট দ্য ফুট অফ দ্য বেড। তাহলে পায়ের নিচে দুইটা ইয়া রেখে শুয়ে সে বই পড়তেছে। তার মানে কি? সে যদি এসে এই জায়গায় ওই মোবাইল ঘাঁটে আর বই পড়ে তাহলে কি হবে বলো? দুইজন আসছে কি করতে? এনজয় করতে নাকি? ঘুরতে আসছে, কিন্তু ও বই পড়তেছে আর ও জানালার পাশে চুপচাপ বসে আছে, কোনো কথা নেই, বার্তা নেই। বলছে ডোন্ট গেট ওয়েট, শুধু এটুকু বললো ভিজে যেও না, জানো, যেন ভিজে যেও না। দ্য ওয়াইফ ওয়েন্ট ডাউন স্টেয়ার্স অ্যান্ড দ্য হোটেল অনার স্টুড আপ অ্যান্ড বোর্ড টু হার অ্যাজ শি পাস দ্য অফিস। তাহলে যে হোটেল অনার সেখানে বসেছিল সে কী করলো? ওনাকে দেখে উঠে একটু সম্মান জানালো নাকি, মাথা নিচু করে, যখন সে ওই হোটেল অনারের অফিসের পাশ দিয়ে যাচ্ছিল। হিজ ডেস্ক ওয়াজ অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য অফিস। তাহলে সেই অফিসের ঠিক দূরের একটা কোণাতে তার ডেস্কটা আছে, কিন্তু সেখান থেকেই সে আমাদের এই ওয়াইফকে, হ্যাঁ, আমেরিকান ওয়াইফকে দেখে উঠে দাঁড়িয়ে তাকে কী করলো? সম্মান জানালো। হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান অ্যান্ড ভেরি টল,
তাহলে হোটেল ওনারের চেহারা কেমন? অনেক লম্বা আর লম্বা এবং বৃদ্ধ। ওল্ড, তাই তো? ওল্ড। দেখো এখানে কিছু শব্দ আছে, ইটালিয়ান শব্দ। হুম, ইটালিয়ান ভাষা আছে। ইল পিওভি, দ্য ওয়াইফ সেইড। মানে কি? দ্য ওয়াইফ সেইড, এটা দিয়ে কি বলতে যাচ্ছে? দেখো এখানে শব্দগুলো দেওয়া আছে ল্যাটিন। কোথায় গেল এখানে? আচ্ছা, এই যে কি দেওয়া আছে বলো তো? একে কি বলছে? ইট ইজ বা ইটস রেইনিং, নাকি? ইটস রেইনিং, এই জায়গায় দ্য ওয়াইফ সেইড শি লাইক দ্য হোটেল কিপার। হোটেল কিপারকে তার ভালোই লাগলো। দেখো হোটেল কিপার আর হোটেল অনার দুজনকে আলাদা ব্যক্তি না একই জন গল্পের মধ্যে? স্যার মেবি একই। এখনো মেবি কেন? তাহলে তো বিপদ। একই জন। একই জন, তাই না? Correct. এখানে আর্টিকেল দি ইউজ করা হয়েছে। তাহলে যদি হোটেল কিপার আর হোটেল ওনার যদি আলাদা হতো তাহলে তো বলতো যে আর একজন হোটেল কিপার আছে, তার কথা কি এখানে বলা হয়েছে? না, হোটেল ওনারই এটা। হোটেল ওনার হোটেল কিপার একই জন, একই জনকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে শি লাইক দ্য হোটেল কিপার। সি সি সাইনোরা ব্রুটো টেম্পো। দেখো এটা আবার কি বোঝাচ্ছে? সি সি মানে কি? দেখো এই জায়গায় ইয়েস ইয়েস, হ্যাঁ। তারপর হচ্ছে কি ব্রুটো টেম্পো মানে কি? অফুল ওয়েদার। এই দুই একটা ভাষা খুব শিখে গেলাম নাকি? হ্যাঁ, সাইনোরা বলতে কি বলছে? সাইনোরা কি? ম্যাডাম, হ্যাঁ, মানে জনাব বা ম্যাডাম এরকম অর্থে, হ্যাঁ, স্যার ইত্যাদি। তাহলে সি সি সাইনোরা ব্রুটো টেম্পো, ইট ইজ ভেরি ব্যাড ওয়েদার। কে বললো এই কথাটা? হোটেল কিপার। হোটেল কিপার। He stood behind his desk in the far end of the dim room. রুমটাও খুব উজ্জ্বল আলো নেই, ডিম হয়ে আছে, কারণ হয়তো কারেন্ট নাই বা ওইরকম কিছু আলো নাই, অথবা যেহেতু আবহাওয়া মেঘলা সেই জন্য। দ্য ওয়াইফ লাইকড হিম, এই কথাটা বারবার বলতেছে। হ্যাঁ, দ্য ওয়াইফ লাইকড হিম। শি লাইক দ্য ডেডলি সিরিয়াস ওয়ে হি রিসিভড অ্যানি কমপ্লেন্টস। তাই তো? যখন মানে একটা হোটেলে থাকলে কি হয়, বিভিন্ন কমপ্লেন আসে না, যারা হোটেলে উঠে তাদের, যে বাথরুমে কাজ করতেছে না, লাইট নাই, ফোনে কল দেওয়া যাচ্ছে না, হ্যাঁ, জানালার লাগানো যাচ্ছে না, দরজার লক কাজ করতেছে না, এরকম বিভিন্নজন বিভিন্ন কমপ্লেন নিয়ে যখন আসতেছে, সে যে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে ওই হোটেল কিপার যে খুবই মনোযোগের সহিত তাদের কমপ্লেনগুলো নিচ্ছে, এটা দেখে তার খুব ভালো লাগলো। সে লাইকড হিজ ডিগনিটি, এবং লোকটার যে একটা ডিগনিটি বোধ আছে, মর্যাদা বোধ আছে, সেটাও তার খুব ভালো লাগলো। আচ্ছা, এই ভালো লাগার কারণটা কি? এইখানে কেন এই ভালো লাগা কি কোনো নেগেটিভ ওয়েতে না পজিটিভ সেন্সে বোঝানো হচ্ছে? পজিটিভ সেন্স। মানে তার যে দায়িত্বশীলতা, তার যে সম্মানবোধ, একজন আসলে যে তার সাথে কথা বলতে হয়, তাকে সম্মান জানাতে হয়, এগুলো তার খুব ভালো লাগলো। কারণটা কি? কারণটা হচ্ছে যে এইখানে, হ্যাঁ, তার সাথে কথা বলার মতো, তার সাথে সময় দেওয়ার মতো, তাকে সিরিয়াসলি গ্রহণ করার মতো কোনো মানুষ সে পর্যন্ত পায়নি। অন্তত একটা মানুষ পেয়েছে যে তাকে অন্তত সিরিয়াসলি গ্রহণ করছে এবং সম্মান জানাচ্ছে তাকে। সে যদি তার হাজবেন্ডের কাছ থেকে এরকমটা সম্মান পাইতো, তাহলে কি এই হোটেল কিপারের এই আচরণে সে খুব মুগ্ধ হইতো? বলো, না, মুগ্ধ হইতো? এটা তো একটা স্বাভাবিক বিষয়, কিন্তু সে এই স্বাভাবিক আচরণেও সে মুগ্ধ হয়ে যাচ্ছে, অ্যামেজড হয়ে যাচ্ছে। তার মানে সে এই ধরনের আচরণ অন্যের কাছ থেকে পাচ্ছে না, ইভেন তার আশেপাশের মানুষের কাছ থেকেও। এটার জন্যই তার এই মানে এই স্বাভাবিক আচরণে তাকে উঠে দাঁড়িয়ে সম্মান দেওয়াতেই সে মোটামুটি খুব খুশি হয়ে গেছে। তাই বলছে, দেখো, শি লাইক দ্য ওয়ে হি ওয়ান্টেড টু সার্ভ হার, এবং এই হোটেল কিপার যে তাকেও সার্ভ করতে চাচ্ছে, যে আপনার কী প্রয়োজন, কী সমস্যা, এইটা যে যেভাবে সে করতেছে এটাও সে ভালো লাগছে তার। শি লাইক দ্য ওয়ে হি ফেল্ট অ্যাবাউট বিং আ হোটেল কিপার, এবং সে একজন হোটেলের মালিক হিসাবে, কিপার হিসাবে, যে তার ভিতরে একটা ফিলিং আছে, তাই না, একটা মানে কি গাম্ভীর্য বোধ আছে, একটা অহংকার বোধ আছে, এটার জন্য তার খুব ভালো লাগলো। মানে সে যে একজন দায়িত্বশীল ব্যক্তি, তার আচরণ দিয়ে সে বোঝাতে চাইলো, এটাই খুব ভালো লাগছে এই ওয়াইফের। তাই বলছে শি লাইকড, দেখো এই কথাটা কিন্তু বারবার বলছে, শি লাইকড হিজ, কি পছন্দ করলো? ওল্ড হেভি ফেস অ্যান্ড বিগ হ্যান্ডস। মানে মোটামুটি তার আচার আচরণ, তার চেহারা, সব কিছু মিলে লোকটাকে খুব ভালো লাগছে তার। তাহলে এই যে আচরণটা, এই যে কথাগুলো, এই রাইটার এগুলো সিরিয়াসলি কেন দেখাচ্ছে? প্রথমে তিনি একটা সেটিং দেখালেন, যে এত সুন্দর একটা সেটিং যেখানে ইতালি থেকে মানুষ এসে
দেখে যায়, সেখানে তারা রুমের ভিতর আটকে আছে। কেন, জানালা দিয়েও তো বসে বসে দেখা যায়, যায় না? যে বাইরে বৃষ্টি হচ্ছে তাই তারা বাইরে ঘুরতে যেতে পারেনি। এখন হাজব্যান্ড করতেছে কি, তার বই পড়তেছে আর ওয়াইফটা বসে বসে জানালার পাশে দাঁড়িয়ে আছে। তাহলে দুইজন কারোর সাথে কারো কোনো কথাও নেই। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, যে এদের ভিতরে কোনো ভালো সম্পর্ক নাই, তাই না? তার বলছে লাইকিং হিম শি ওপেন দ্য ডোর অ্যান্ড লুকড আউট। যাক, লাইকিং হিম, দেখো শি ওপেন দ্য ডোর, বাইরের দরজা খুলে সে বের হয়ে গেল, বাইরের দিকে তাকালো। ইট ওয়াজ রেইনিং হার্ডার, খুব জোরে বৃষ্টি হচ্ছে। আ ম্যান ইন আ রাবার কেপ ওয়াজ ক্রসিং দ্য এমটি স্কোয়ার টু দ্য ক্যাফে। তো এই ক্যাফেতে আসার জন্য একজন ব্যক্তি, সে দেখলো কি একজন লোক একটা রাবার কেপ পরে ওই স্কোয়ার ক্রস করে ক্যাফেতে আসতেছে, যে ক্যাফেতে তারা উঠেছে। রাবার কেপ কি, কেপ কি বলো তো? বৃষ্টির সময় পরে না, ওই যে কি যেন বলে, রেইনকোট টাইপের। হ্যাঁ, রেইনকোট। একটু রেইনকোট থেকে একটু আলাদা। কি, রেইনকোট এক জিনিস, এটা আরেক জিনিস। এটা হচ্ছে এই জাতীয়, হ্যাঁ, এই যে রাবারের তৈরি কেপ, বৃষ্টিতে যাতে ভিজে না যায়, হ্যাঁ, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। এই যে তারপর হচ্ছে, আ ম্যান ইন দ্য রাবার কেপ ওয়াজ ক্রসিং দ্য এমটি স্কোয়ার টু দ্য ক্যাফে। তারপর কি হলো, দ্য ক্যাট উড বি অ্যারাউন্ড টু দ্য রাইট। সে ভাবলো ক্যাটটা মনে হয় এই রাইট সাইডেই হবে। পারহ্যাপস শি কুড গো অ্যালং আন্ডার দ্য ইয়াভেস। ইয়াভেস কি, দেখো একটা বিল্ডিংয়ের মানে ছাদের যে বাড়তি অংশ থাকে না, এই যে কর্নিস বলে এগুলোকে, এইটা। হ্যাঁ, তাহলে এর নিচ দিয়ে গেলে হয়তো বৃষ্টি তার গায়ে লাগবে না, এটা সে ভাবতেছে। হ্যাঁ, যে সে মনে করো বার হয়েছে, দরজা দিয়ে বার হয়ে এই বরাবর সে যেতে যেতে যাচ্ছে, কারণ 2 তলাতে তারা আছে, তার নিচে একটা ওই যে তোমার একটা টেবিল আছে, সেই টেবিলের নিচে চুপটি মেরে বসে আছে। তার মানে হোটেলটা একদম গার্ডেনে লাগালাগি আর কি, তাই না? গার্ডেনের সাথে লাগালাগি। এই যে দেখো, এটা একটু খেয়াল করে রাখবা। তাহলে সে বলছে কি, পারহ্যাপস শি কুড গো অ্যালং আন্ডার দ্য এয়ারওয়েজ অ্যাজ শি স্টুড ইন দ্য ডোরওয়ে। যখন সে দরজার সামনে দাঁড়িয়ে আছে, অ্যান আমব্রেলা ওপেন বিহাইন্ড হার। তার পিছন দিকে কেউ একজন একটা ছাতা তার মাথার উপরে ধরছে, ঠিক আছে? তার মানে তাকে যে কেউ ফলো করতেছে এবং তাকে সিরিয়াসলি নিচ্ছে, এটা তার চিহ্ন যে একজন এসে। তাহলে তার হাজবেন্ড শুধু কি বলছে তাকে, বলো তো? বৃষ্টিতে যেন না ভিজে। ভিজে যেন না যাও। হ্যাঁ, কিন্তু ভিজে যাবে কি যাবে না, তার অসুবিধা হবে কি হবে না, সেরকম কোনো কথাই, মানে সেরকম কোনো সিরিয়াসনেস হাজব্যান্ডের দিক থেকে পেল না। কিন্তু ইতোমধ্যে সে যখন দরজার কাছে দাঁড়িয়েছে, তখন একজন তার মাথার উপর দিয়ে ছাতা ধরেছে, খুলে। কে খুলেছে? ইট ওয়াজ দ্য মেড হু লুকড আফটার দেয়ার রুম। যে মেডটা তাদের রুম দেখাশোনা করে, সে এসে ছাতাটা তার মাথার উপরে ধরছে। তারপর, ইউ মাস্ট নট গেট ওয়েট, শি স্মাইল্ড স্পিকিং ইটালিয়ান ভাষায় বলল যে ভিজে যেন না জানো। অফকোর্স দ্য হোটেল কিপার হ্যাড সেন্ট হার। তখন রাইটার হয়তো বা ভাবতেছে, বা লেডিও ভাবতেছে যে হয়তো হোটেল কিপারই ছাতাটা তার জন্য পাঠিয়েছে। উইথ দ্য মেড হোল্ডিং দ্য আমব্রেলা ওভার হার। তাহলে মেডটা তার মাথার উপর দিয়ে ছাতা ধরে আছে, এবং এইভাবেই সে কী করলো, শি ওয়াকড অ্যালং দ্য গ্র্যাভেল পাথ আনটিল শি ওয়াজ আন্ডার দেয়ার উইন্ডো। ঠিক তাদের উইন্ডোর নিচে চলে আসলো, কারণ সেখানে বিড়ালটা ছিল। দ্য টেবিল ওয়াজ দেয়ার, ওয়াস্ট ব্রাইট গ্রিন ইন দ্য রেইন। বৃষ্টিতে ভিজে মোটামুটি চকচক করতেছে। বাট দ্য ক্যাট ওয়াজ গান, কিন্তু বিড়ালটা তো নাই। শি ওয়াজ সাডেনলি ডিসঅ্যাপয়েন্টেড। দ্য মেড লুকড আপ অ্যাট হার। তার এই হতাশা দেখে মেইডটা বা সার্ভেন্টটাও তার দিকে তাকালো, যে কী সমস্যা। দেখো, হা পার্ডুটো, হ্যাঁ, কোয়ালোকে কোসা না কি যেন নাম, সব সাইনোরা, মানে কি ঘটেছে। হ্যাঁ, ইতালিয়ান ভাষায় বললো আর কি। এই যে দেখো, হ্যাভ ইউ লস্ট সামথিং ম্যাডাম, মানে ওখান থেকে খুঁজতেছে, তার মানে জানালা দিয়ে আবার তাকালো উপরের দিকে, নিশ্চয়ই তাহলে কিছু একটা ঘটনা ঘটেছে। দেয়ার ওয়াজ আ ক্যাট সেইড দ্য আমেরিকান গার্ল। দেখো, আরেকটা শব্দ ইউজ করা হয়েছে এখানে। কি বলা হয়েছে বলো তো? গার্ল, উইমেন বলা হয়নি। তার মানে কি, বয়সটাও খুব একটা বেশি নয়। হ্যাঁ, আচ্ছা। যা ক্যাট, সি ইল গটা,
এখানেই দেখো বলছে কি সি ইল গটা মানে কি এখানেই হয়তো ক্যাটটা ছিল, ঠিক আছে? তো এখানে অবশ্য দেখাচ্ছে না, দেখি নিচে আছে কিনা। আচ্ছা, মিনিংটা এখানে নাই, তোমাদের সি বইয়ে মানে দেখতে তো হবে। ইয়েস। হ্যাঁ, ইয়েস। কোথায় হারালাম? হচ্ছে আ ক্যাট, আবার বলছে ক্যাট দ্য মেড লাভড, শুনে হেসে পড়লো, ক্যাট ইন দ্য রেইন। বলছে বৃষ্টির মধ্যে আপনি বিড়াল খুঁজতেছেন? বলছে ইয়েস শি সেইড আন্ডার দ্য টেবিল, এখানে এই টেবিলের নিচে ছিল। তাহলে এখন কী হবে? ক্যাটটা তো গেছে গা। ইয়েস শি সেইড আন্ডার দ্য টেবিল, দেন ও আই ওয়ান্টেড ইট সো মাচ, আই ওয়ান্টেড আ কিটি। এই জায়গাটা একটু খেয়াল করো, সে বলতেছে কি আসলে তার উদ্দেশ্য কী ছিল এই জায়গায়? বিড়ালটাকে বাঁচানো নাকি তার বিড়ালটা দরকার ছিল? স্যার বিড়ালটা দরকার ছিল। সঙ্গী। বিড়ালটা তার দরকার ছিল, বলছে আই ওয়ান্টেড আ কিটি। কেন দরকার বলো তো এখন? কেন যেহেতু দরকার? সে একাকিত্ব অনুভব করতেছিল, সঙ্গী পাইতো। সে একা একই আছে ওখানে, তার ভালো লাগছে। যদি একটা বিড়ালও থাকতো তাহলে হয়তো বা সময়টা কাটানো যেত, কিন্তু নাই। তো যাই হোক, হোয়েন শি টকড ইংলিশ দ্য মেড ফেস টাইটেন্ড, মানে ইংলিশে বলতেছে তো মানে বুঝতে পারতেছে না, বুঝতে পারলো না আর কি। হ্যাঁ, তাই বলছে ফেস টাইটেন্ড, না বুঝতে পেরে যেমনটা করে আর কি, মুখ ভেঙসানো বা এরকম। কাম সাইনোরা শি সেইড উই মাস্ট গেট ব্যাক ইনসাইড, ইউ উইল বি ওয়েট, তাছাড়া ভিজে যাবেন, চলেন ভিতরে। আই সাপোজ সো সেইড দ্য আমেরিকান গার্ল। দে ওয়েন্ট ব্যাক অ্যালং দ্য গ্র্যাভেল পাথ অ্যান্ড পাস্ট ইন দ্য ডোর, আবার ফিরে গেল। দ্য মেড স্টেড আউটসাইড টু ক্লোজ দ্য আমব্রেলা, আমেরিকান ওয়াইফ ঢুকে গেল আর মেডটা আপাতত ছাতাটা বন্ধ করার জন্য বাইরে থেকে বন্ধ করে সেও ভিতরে ঢুকলো। অ্যাজ দ্য আমেরিকান গার্ল পাস দ্য অফিস, দ্য পার্ডনি বোর্ড ফ্রম হিজ ডেস্ক। এই পার্ডনিটা আবার কে বলো তো? হোটেল কিপার। হ্যাঁ, ইটালিয়ান ভাষায় এটা হচ্ছে হোটেল কিপার বা হোটেল ওনার। তার মানে হোটেল কিপার, হোটেল ওনার, পার্ডনি একই জন নাকি, না ভিন্ন ভিন্ন? একই জন। একই জন। এই নিয়েও কিন্তু প্রবলেম হয় যে স্যার পার্ডনিটা কে। আচ্ছা, বোর্ড ফ্রম হিজ ডেস্ক, সামথিং ফেল্ড ভেরি স্মল অ্যান্ড টাইট ইনসাইড দ্য গার্ড। এটা দেখে তার খুব খারাপ লাগলো, মানে কি নিজেকে খুব ছোট মনে হলো। সামথিং ফেল্ড ভেরি স্মল অ্যান্ড টাইট, দ্য পার্ডনি মেড হার ফিল ভেরি স্মল অ্যান্ড এট দ্য সেম টাইম রিয়েলি ইম্পর্টেন্ট। মানে এতবার যে তাকে সম্মান জানাচ্ছে এই জন্য নিজেকে খুব ছোট মনে হচ্ছে। হ্যাঁ, যে আমার মতো একটা অপদার্থ, হ্যাঁ, অগুরুত্বপূর্ণ ব্যক্তিকে এভাবে সম্মান দেখানো নিজের কাছে কেমন জানি ছোট ছোট লাগতেছে। হ্যাঁ, শি হ্যাড আ মোমেন্টারি ফিলিং অফ বিং অফ সুপ্রিম ইম্পর্টেন্স, কিন্তু মাঝে মাঝে ইম্পর্টেন্টও মনে হচ্ছে। আর তাকে এইরকমভাবে সম্মান জানাতে দেখে তারও মধ্যে একটু গাম্ভীর্য কাজ করতেছে। হ্যাঁ, ভালো লাগছে, নিজেকে একটু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে হচ্ছে। কখনো মনে হচ্ছে খুবই ছোট, কখনো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এইভাবে যাই হোক, শি ওয়েন্ট অন আপ দ্য স্টেয়ার্স, শি ওপেন দ্য ডোর অফ দ্য রুম অ্যান্ড জর্জ ওয়াজ অন দ্য বেড রিডিং। তাহলে হাজব্যান্ডের নাম কি তার? জর্জ। জর্জ। তাই আমেরিকান ওয়াইফের নাম কি? এখানে কোনো নাম পাওয়া যায় না। অ্যানোনিমাস নাকি, আননেমড। শুধু আমেরিকান ওয়াইফ বা আমেরিকান গার্ল বলা আছে, কিন্তু তার নাম দেওয়া নেই। বলছে ডিড ইউ গেট দ্য ক্যাট, হি আস্কড পুটিং দ্য বুক ডাউন। ইট ওয়াজ গন, না চলে গেছে। ওয়ান্ডার হোয়ার ইট ওয়েন্ট, অবাক হয়ে যাচ্ছে কোথায় গেল। হি সেইড রেস্টিং হিজ আইস ফ্রম রিডিং। দেখো দেখো রিডিং, তাহলে কিছু মানে এতক্ষণ কথা বলছিল বইয়ের দিকে তাকিয়েই, তো এখন একটু চোখটা ঘুরিয়ে হয়তো চোখটাকে একটু বই থেকে সরিয়ে বলল, অবাক করা তো, গেলটা কই এটা। শি স্যাট ডাউন অন দ্য বেড, বেডে বসে পড়লো। এবার সে তার আবেগের কথা বলা শুরু করলো। হ্যাঁ, আই ওয়ান্টেড ইট সো মাচ, শি সেইড, আই ডোন্ট নো হোয়াই আই ওয়ান্টেড ইট সো মাচ। হ্যাঁ, আমি এটা যে কেন চাচ্ছি আমি জানি না, কিন্তু আই ওয়ান্টেড দ্যাট পোর কিটি। ইট ইজন্ট এনি ফান টু বি আ পোর কিটি আউট ইন দ্য রেইন। হ্যাঁ, বৃষ্টির ভিতরে এরকম একটা বিড়াল, বেচারা হতভাগা বিড়ালটা ভিজতেছে, এটা নিশ্চয় মজার কিছু না। বেচারা কষ্ট পাচ্ছে এবং তাকে আমার খুব পাইতে ইচ্ছা করতেছে, আমার একটা দরকার। তাহলে আকাঙ্ক্ষার কথা দেখো, বারবার কিন্তু এই কথাটা বলছে, এই জায়গায় খেয়াল করবে, এটা কোটেশনে আনতে হবে যে আসলে এখানে কেন বলা হচ্ছে। তো যাক, এই কথায় পাত্তা না দিয়ে জর্জ কি করলো, আমারও পড়তেছে। পড়া শুরু করলো। হ্যাঁ, জর্জ ওয়াজ রিডিং এগেইন। তাই তোমার ওই কথাবার্তা আর ভালো লাগতেছে না, চুপ থাকো তো, আমি একটু পড়ি। হ্যাঁ, ও কিটি কিটি করতেছে আর মোটামুটি পড়তে শুরু করছে। হ্যাঁ,
She went over and sat in front of the mirror of the dressing table looking at herself with the hand glass. তাহলে হাতে যায় না, সেটার দিকে তাকিয়ে মোটামুটি নিজেকে দেখতেছে। মানে বেডে তো আর কাজ হলো না, স্বামী তো তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল। শি স্টাডিড হার প্রোফাইল, সে নিজের চেহারাটা একটু দেখে নিল। ফার্স্ট ওয়ান সাইড অ্যান্ড দেন দ্য আদার, প্রথমে এক সাইড দেখলো, হাতের ধরা আয়নাতে আর কতটুকুই বা দেখা যায়, তাই নিজেকে একটু এপাশ ওপাশ করে আয়নাতে দেখে নিল। দেন শি স্টাডিড দ্য ব্যাক অফ হার হেড অ্যান্ড হার নেক, এবং তারপরে সে তার মাথা এবং তার ঘাড়টাও সে দেখে নিল। বুঝতে পারছো? আমরা কি গিফট অফ দ্য মেজারের কথা মনে আছে? জি স্যার। জি স্যার। চুল কাটার পর তাই কেমন লাগছিল? চুল কাটার পর A lone school boy. হ্যাঁ, তা এর অবস্থা অলরেডি হয়ে গেছে। তাকে এই জন্য লিঙ্কটা বলতেছিলাম। হ্যাঁ, ডোন্ট ইউ থিঙ্ক ইট উড বি আ গুড আইডিয়া ইফ আই লেট মাই হেয়ার গ্রো আউট? বলতে তোমার কি মনে হয় আমি যদি আমার চুলগুলো বড় করতে দিই, মানে বড় করে দিই বা বড় হতে দিই, কেমন হবে বলো তো? ভালো লাগবে না? শি আস্কড, লুকিং অ্যাট হার প্রোফাইল এগেইন। তার চেহারার দিকে তাকিয়ে আবার বলতেছে, মানে বললো আর কি, হ্যাঁ, যে আমার চুলগুলো যদি বড় হতে দিই কেমন লাগবে বলো তো? তার মানে কি তার চুল কি বড় না ছোট? না, ছোট। জর্জ লুকড আপ অ্যান্ড স দ্য ব্যাক অফ হার নেক। যাও, জর্জ পড়তে পড়তে তার দিকে তাকালো এবং ঘাড়ে তাকিয়ে দেখলো ক্লিপ ক্লোজ লাইক আ বয়েজ। হ্যাঁ, তার চুলগুলো একদম ছোট ছোট করে কাটা, ঠিক অনেকটা ছেলেদের মতো। বলছে আই লাইক ইট দ্য ওয়ে ইট ইজ। বলছে কী বলো, যেমন আছো তো তেমন ভালোই লাগতেছে। আই লাইক ইট দ্য ওয়ে ইট ইজ, চুলগুলো যেমন আছে ছোটো ছোটো, ভালো লাগছে, কোনো টেনশন আর কিছু নাই তো। তখন সে বলছে কি, আই গেট সো টায়ার্ড অফ ইট, সে সেইড, আই গেট সো টায়ার্ড অফ লুকিং লাইক আ বয়। হ্যাঁ, আমি একজন মেয়ে, হ্যাঁ, মেয়ের মতো না লেখে আমাকে যদি ছেলেদের মতো লাগে, এটা আমি খুবই ক্লান্ত, আমি খুবই হতাশ, আমি এরকম থাকতে চাই না। তার মানে কি অলরেডি সে তার স্বামীকে খুশি রাখতে গিয়ে কি করেছে, তার মাথার চুলগুলো কি করছে, কেটে ছেলেদের মতো ছোট করে। কেটে ফেলেছে ছেলেদের মতো করে। তাহলে সেই এর আগে ডেলাকে কেমন লাগতেছিল? স্কুল বয়ের মতো চুল কাটা। এই যে এরকম নাকি, দেখো ক্লোজ ক্লিপড, ক্লোজলি ক্লিপ। আচ্ছা, আমি একটু গার্ল দেখি কেমন লাগে। আমার তো বড় চুল, আচ্ছা ওটা না। এটা আসতেছে, এই যে মেয়েটার দেখা যেতে পারে এরকম, যেমন চুলগুলো কাটা। এই আচ্ছা, তো বলছে না এই ছেলেদের মতো দেখতে দেখতে আমার নিজেকে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। জর্জ শিফটেড হিজ পজিশন ইন দ্য বেড। হি হ্যাডন্ট লুক অ্যাওয়ে ফ্রম হার সিন্স শি স্টার্টেড টু স্পিক। এই সময় অবশ্য সে তার দিক থেকে চোখ ফেরায়নি। বলছে হি হ্যাডন্ট লুকড অ্যাওয়ে ফ্রম হার, যখন সেক্ষেত্রে কথা বলা শুরু করছে তার দিকে তাকিয়েছে, তখন থেকে চোখটা আর ফিরিয়ে নেয়নি। বলছি ইউ লুক প্রিটি ডার্ন নাইস। কী বলো তুমি? হ্যাঁ, তোমাকে যা সুন্দর লাগতেছে। মানে এই ডার্ন মানে কি বুঝো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডার্ন? হ্যাঁ, ডার্ন দিয়ে কি বলছে দেখো, মানে আমরা ভেরি ভেরি ইউজ করি না, সেখানে তো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মানে সামথিং, মানে জোর দিয়ে বোঝানোর জন্য কোনো কিছুকে। হ্যাঁ, দেখো এই জায়গায় বলছে কি ইউজ টু এমফাসাইজ সামথিং স্পেশালি টু এক্সপ্রেস অ্যাঙ্গার অর ফ্রাস্ট্রেশন। হ্যাঁ, বলছি ইউ আর লুকিং ডার্ন। হ্যাঁ, দেখো প্রেটি ডার্ন নাইস। কী বলো তুমি? তোমাকে হেভি সুন্দর লাগছে। এই অবস্থায় আসলে কি সুন্দর লাগছে বলো? তার মানে এই ওয়াইফের অবস্থাটা কি বলো তো? সে কি স্বাধীন? সে স্বাধীনভাবে কি তার নিজের চেহারাগুলোকেও ঠিক রাখতে পারে বলো? না, স্বাধীন না। তার মানে শি ইজ সাফারিং ইনওয়ার্ডলি, নট বিং এবল টু এনজয় দ্য ফ্রিডম অ্যাকর্ডিং টু হার ওন উইশ। তার নিজের ইচ্ছা মতো সে এনজয় করতে পারতেছে না। হ্যাঁ, তাই সে তার মানে কোনো কিছু ভোগ করতে পারছে না, সে তার নিজের মতো করে চলতে পারতেছে না, এই জন্য সে খুবই কষ্ট পাচ্ছে। এগুলো দিয়ে বোঝাচ্ছে কিন্তু। হ্যাঁ, she laid the mirror down on the dresser
অ্যান্ড ওয়েন্ট ওভার টু দ্য উইন্ডো অ্যান্ড লুকড আউট। কী করবে, স্বামী যেহেতু কথা শুনতেছে না, তার সাথে কথা বলে এবার লাভ কী? সে আবার আয়না টানা রেখে কোথায় গেল, সেই জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। ইট ওয়াজ গেটিং ডার্ক, সন্ধ্যা হয়ে আসতেছে। বলছে আই ওয়ান্ট টু পুল মাই হেয়ার ব্যাক টাইট অ্যান্ড স্মুথ অ্যান্ড মেক আ বিগ নট অ্যাট দ্য ব্যাক দ্যাট আই ক্যান ফিল। শি সেইড, মানে সে খুবই আবেগে বলছে কথাগুলো কিন্তু, হ্যাঁ, যে আমি চাই আমার চুলগুলো বড় লম্বা হবে, সেগুলো আমি টানবো, টেনে ধরে টাইট করে বাঁধবো, হ্যাঁ, দেখো ব্যাক টাইট করবো, খোপা বাঁধা যেটা, হ্যাঁ, স্মুথ অ্যান্ড মেক আ বিগ নট, বিগ নট মানে খোপা বাঁধবো একটা ব্যাক দ্যাট আই ক্যান ফিল, যে খোপাটা আমি মাঝে মাঝে অনুভব করতে পারবো, যে আমার মাথায় অনেকগুলো চুল আছে, আমার মাথায় একটা খোপা আছে, হ্যাঁ, এটা আমি করতে চাই। আই ওয়ান্ট টু হ্যাভ আ কিটি টু সিট অন মাই ল্যাপ অ্যান্ড পার হোয়েন আই স্ট্রোক হার। এবং আমি চাই একটা আমার কিটি থাকবে, যে এটা আমার কোলে থাকবে, আর আমি যখন তাকে স্ট্রোক করবো, গায়ে যখন আঘাত করব বা একটু হাত দিয়ে আদর করব, তখন সে গড়গড় সাউন্ড করবে। পার মানে বুঝো তো? কখনো বিড়াল ধরছো, আদর করছো বিড়ালের গায়ে? জি স্যার। হ্যাঁ, দেখবো যে এক ধরনের সাউন্ড আসে, হ্যাঁ, যখন তার গায়ে হাত বোলানো হয় তখন সে এক ধরনের সাউন্ড করে, হ্যাঁ, সেটাকে পার বলা যায়। অফ এ ক্যাট মেক আ লো কন্টিনিউয়াস ভাইব্রেটরি সাউন্ড এক্সপ্রেসিং কন্টেন্টমেন্ট। সে যে খুবই সন্তুষ্ট, হ্যাঁ, সে খুব মজা পাচ্ছে, এটা জানিয়ে সে ইয়া করে। তাই বলছে যে তাই যখন আমি তার গায়ে, হ্যাঁ, থাবা দিব, একটু হাত দিয়ে আদর করব, তখন সে পার করবে, হ্যাঁ, এটা আমার খুব, আমি চাই এমনটা। আচ্ছা, এর চাওয়ার পিছনে আরেকটা কি মনে হতে পারে? এই বিড়ালটা আসলে কি হিসাবে বলতে যাচ্ছে? তার একাকিত্ব কাটানোর জন্য এই সময় তার কি প্রয়োজন বলো? যেহেতু হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, বেবি। হ্যাঁ, এটা সন্তানের, তাই তো? এই ক্যাটটা আসলে নির্দেশ করছে যে এই সময় তার একাকিত্ব কাটানোর জন্য একটা তার সন্তান দরকার, যেটাকে নিয়ে সে কোলে নিয়ে আদর করবে, হ্যাঁ, সে মজা করবে, ইত্যাদি ইত্যাদি। এবং দেখো, সে সন্তানের ক্ষেত্রে হোক, তার নিজের চেহারার ক্ষেত্রে হোক, এমনকি তার চুল পর্যন্ত সে স্বাধীনভাবে নিজের মতো করে সে চাচ্ছে এক জিনিস, কিন্তু সে করতে পারতেছে না। কারণ কি? তার হাজবেন্ডের ইচ্ছা। তাই বলছে ইয়া জর্জ সেইড ফ্রম দ্য বেড, ইয়া মানে সে রেগে গিয়ে হয়তো বা বলতেছে, ইয়া সেইড ফ্রম দ্য বেড, যে ভালো, বাবা সমস্যা কি? তাই বলছে কি অ্যান্ড আই ওয়ান্ট টু ইট আ টেবল। দেখো তার আবেগটা কি, মানে এগুলো তাকে করানো হচ্ছে না, সে স্বামীর সাথে ঘুরতে যাবে না। আই ওয়ান্ট টু ইট আ টেবল, ইট অ্যাট আ টেবল উইথ মাই ওন সিলভার অ্যান্ড আই ওয়ান্ট ক্যান্ডেলস। ক্যান্ডেল লাইট ডিনার করে সবাই নাকি, যেখানে স্বামী স্ত্রী দুজন বসে একসাথে গল্প করবে, ডিনার করবে, এটা আমি চাই। অ্যান্ড আই ওয়ান্ট ইট টু বি স্প্রিং, আমি চাই বসন্ত হবে। অ্যান্ড আই ওয়ান্ট টু ব্রাশ মাই হেয়ার আউট ইন ফ্রন্ট অফ আ মিরর, এবং আমার লম্বা লম্বা চুল থাকবে, যে চুলগুলো আমি আমার আয়নার সামনে দাঁড়িয়ে আঁচড়াবো। অ্যান্ড আই ওয়ান্ট আ কিটি, আর বারবার এক কথা বলছে, আই ওয়ান্ট আ কিটি, আই ওয়ান্ট সাম নিউ ক্লথস, আমি কিছু নতুন ড্রেস চাই, আমি একটা কিটি চাই, আমি লম্বা চুল চাই, যেগুলো আমি কী করবো, আয়নার সামনে দাঁড়িয়ে আঁচড়াবো এবং আদর করবো চুলগুলোকে। তার মানে কি, এটা তার কিসের আকাঙ্ক্ষা বোঝাচ্ছে বলো? কি পাওয়ার আকাঙ্ক্ষা তার? বাচ্চা পাওয়ার আচ্ছা। না, সেটা তো আছেই, তার স্বাধীনতা, হ্যাঁ, ফ্রিডম, বাচ্চা তো আছে, কিন্তু সে চুলের কথা বলতেছে, নতুন ড্রেসের কথা বলতেছে, হ্যাঁ, ক্যান্ডেল লাইট ডিনারের কথা বলতেছে, হ্যাঁ, সব কিছু মিলে সে চাচ্ছে যে আই ওয়ান্ট টু লিভ মাই ওন লাইফ, আই ওয়ান্ট টু লিভ অ্যাকর্ডিং টু মাই ওন উইশ। কিন্তু আমি পাচ্ছি না, আমি নতুন ক্লোথ পাই না, আমি চুলগুলো লম্বা করতে দিতে পারি না, তাই তো, আমি বসন্তে ঘুরতে পারি না, বুঝতে পারছো? হ্যাঁ, মানে আমি এগুলো পাই না। এইবার তো জর্জ পুরোপুরি কী করবে বলো তো? হাজব্যান্ডদের যা অভ্যাস, কী করবে? রেগে যাবে। দেবে এক তাড়া, হ্যাঁ, ও শাট আপ অ্যান্ড গেট সামথিং টু রিড, আমাকে পড়তে দাও তো, জর্জ সেইড। তারপরে হি ওয়াজ রিডিং এগেইন, এই কথা বলে আবার পড়া শুরু করে দিল। ঘুরতে এসেছে তারা, তাই তো, ঘুরতে এসেছে, তাহলে কি লাভ হলো? হলো না। কোনো লাভ হলো না। হ্যাঁ, হিজ ওয়াইফ ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, ইট ওয়াজ কোয়াইট ডার্ক নাও অ্যান্ড স্টিল রেইনিং ইন দ্য পাম ট্রিজ। বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, আর সে ওই অন্ধকার অবস্থাতেও জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। কারণ কি, ভিতরে তাকিয়ে তো লাভ নাই, দেখার মতো কিছু নাই। তারপরে সে বলেছে মনের আবেগে, রাগে হোক আর ক্ষোভে হোক, বলছে কি এনিওয়ে আই ওয়ান্ট আ ক্যাট, শি সেইড, আই ওয়ান্ট আ ক্যাট, আই ওয়ান্ট আ ক্যাট নাও, ইফ আই ক্যান্ট হ্যাভ লং হেয়ার অর এনি ফান, যদি আমি আমার চুলগুলো লম্বা করতে না পারি, আমি যদি কোনো মজা করতে না পারি, অন্তত আই ক্যান হ্যাভ আ ক্যাট, আমি একটা বিড়াল তো পেতে পারি। জর্জ ওয়াজ নট লিসেনিং, জর্জ শুনছে না। হি ওয়াজ রিডিং হিজ বুক, হিজ ওয়াইফ লুকড আউট অফ দ্য উইন্ডো হোয়ার দ্য লাইট হ্যাড কাম অন ইন দ্য স্কোয়ার, যেখানে স্কোয়ারে লাইট জ্বালানো হয়েছে সেগুলো সে দেখতেছে। ঠিক ওই মুহূর্তে সামওয়ান নকড অ্যাট দ্য ডোর, কেউ না কেউ দরজায় একটু টোকা দিল।
তখন জর্জ কি বলতেছে, এভান্তি, এভান্তি মানে কি, কামিন, চলে আসো। জর্জ সেইড, হি লুকড আপ ফ্রম হিজ বুক। এই সময় সে আবার বই থেকে তাকালো আর কি। ইন দ্য ডোরওয়ে স্টুড দ্য মেইড, ঠিক দরজা খোলার পর দরজার সামনে দাঁড়িয়ে আছে কে, সেই মেইডটা। শি হেল্ড আ বিগ টর্টয়েজ শেল ক্যাট প্রেস টাইট এগেইনস্ট হার, সে একটা বড় টর্টয়েজের মতো শেলের মানে রঙের একটা বিড়াল সে তার কোলে চেপে টাইট করে ধরে আছে আর কি, হ্যাঁ দেখো, টাইট এগেইনস্ট হার অ্যান্ড সোয়াং ডাউন এগেইনস্ট হার বডি, এবং দোলাচ্ছে, অনেকে দোলায় না ছোট বাচ্চার মতো, বিড়াল হোক কুকুরের বাচ্চা হোক, কি করবে, একটু ধরে মানুষ দোলায়, একটু আদর হাতে নিয়ে দুই হাতে দোলায়। সোয়াং ডাউন এগেইনস্ট হার বডি। এক্সকিউজ মি, she said, the pardonee asked me to bring this for the Sinora. পার্ডনিটাকে হোটেল হোটেল ওনার হোটেল ম্যানেজার। হোটেল কিপারকে কে কি সে বলেছে যে তার ক্যাট দরকার, না না, কিন্তু সে হয়তো বুঝতে পেরেছে বা হয়তো মেইড হয়তো তাকে বলেছে, সে তাকে একটা বিড়াল নিয়ে এসে ম্যাডামের জন্য পাঠিয়ে দিয়েছে। এবং বিড়ালটা দেখতে কেমন, টর্টয়েজ শেল ক্যাট, হ্যাঁ Tortoise. টর্টয়েজ দেখছো, জি টর্টয়েজ মানে কি, কচ্ছপ। এই যে এইরকম কালারে, হ্যাঁ এইরকম একটা বিড়াল, হ্যাঁ মোটামুটি একটা বিড়াল নিয়ে এসে তাকে দিল, এই যে এই জাতীয়, দেখতে সুন্দর। যাক, এই তো মোটামুটি, এই তো এখানে শেষ নাকি আরো আছে, শেষটা শেষ হলো না, শেষ এখানেই শেষ। এখানেই শেষ। রবীন্দ্রনাথ ছোট গল্পের মতো। তাহলে এখানে একটা কম্পারেটিভ স্টাডি হয়েছে, তাই না? কম্পারেটিভ স্টাডি হলো যে হোটেল কিপার সে কতটুকু দায়িত্বশীল, আর এর হাজবেন্ড হয়েও এই জর্জ বেডা কত দায়িত্বহীন, দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন। হ্যাঁ, সে তার ওয়াইফকে গুরুত্বই দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না, কিন্তু মানুষ হিসাবে অন্তত তাকে তো একটু গুরুত্ব দেওয়ার দরকার ছিল নাকি, একটু পাত্তা দেওয়ার দরকার ছিল, কারণ তারা তো দুজন ঘুরতে এসেছে এবং তারা তো দুইজনই পরিচিত, আর তো কেউ পরিচিত নেই, তাহলে ওয়াইফটা করবে কি এখানে এসে একা একা? হ্যাঁ, এবং তাদের ভিতরে যে রিলেশনশিপটা, এটা কি নির্দেশ করতেছে বলো তো? খুব ভালো না, তাদের বন্ডিংটা ভালো না। বন্ডিংটা ভালো না, এটা কি কেমন আইসোলেশন, তাই না? আচ্ছা, তো যাই হোক, এই হলো আমাদের স্টোরিটা। আশা করি তোমরা স্টোরিটা বুঝতে পেরেছো। কি টেক্সটে আর কারো কোনো প্রবলেম আছে কোথাও? স্টোরি শুরু হওয়ার আগেও একটা প্যারা আছে, ওইটা তো পড়ার নাই। ও আচ্ছা, তোমাদের বইয়ে আছে, এখানে নাই তাই না, এই টেক্সটের সাথে? জি স্যার। ওটা গুরুত্বপূর্ণ না, ওটা হচ্ছে জাস্ট একটা মনে করো যে স্টোরির সাথে রিলেটেড কোনো কিছু না, এখানে জাস্ট ওখানে একটা সিম্বলিক ওয়েতে এটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু, তোমাদের হাতে বই আছে, বই থাকলে একটু ইয়া করো, আমি এখান থেকে পড়াই দিচ্ছি। আছে স্যার। মানে দেখানো হচ্ছে যে একটা ঘোড়াকে মানুষ কিভাবে ইয়া করে, কি মানে টেম করে, পোষ মানায়। হ্যাঁ, মানে একটা ঘোড়া, তাই না, সে একটা বন্য পশু, সেটাকে দিয়ে কি মানুষ কি কাজ করে না বলো তো? জি স্যার, করায়। সে কাজ করানোর আগে তাকে কি করতে হয়, পোষ মানাতে হয় না, লাগাম ট্রেনিং দিতে হয়, দেওয়া পোষ। তাই তো? তারপরে বিভিন্ন লাগাম দিয়ে, স্ট্র্যাপ দিয়ে, ফিতা দিয়ে বাঁধতে হয়, এবং তাকে যেভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেভাবে। তাই এখানেও ঠিক ওই ঘোড়ার সাথে ওয়াইফের একটা লিঙ্ক করানো হয়েছে, তার চুল কাটানো থেকে শুরু করে, হ্যাঁ, তাকে এই যে বকাঝকা করা, পেটানো, বা এই যে ঘোড়াকে পিটিয়ে তাকে নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, এই জায়গাগুলোকে দেখানো হচ্ছে যে ঠিক ওই রকমভাবেই হাজবেন্ড কি করেছে, তার ওয়াইফকেও ওই রকম স্যার কেটে যাইতেছে। তার নিজের মতো করে চলতে দিচ্ছে না, ঠিক আছে? এরকম একটা বিষয়। দেখো, দে হোয়েক দ্য হোয়াইট হর্স অন দ্য লেগস, মানে হোয়েক মানে কি, চাবুক দিয়ে মারা। তাহলে চাবুক দিয়ে কি করছে, তারা হোয়াইট হর্সটাকে পায়ে মারতেছে, অ্যান্ড হি নিড হিমসেলফ আপ। স্যার। জি স্যার। তো যেখানে ছিলাম আমরা একটু পড়ি, তো দেখো বলছে, অ্যান্ড হি নিড হিমসেলফ আপ। নি আপ মানে কি, ঘোড়া দেখবা যে অনেক সময় সামনের দুটা পা তুলে উপরের দিকে ইয়ে করে না, অনেক সময় চিৎকার করে, উপরে পা তুলে, এরকম, মানে এতভাবে তাদেরকে মারতেছে যে শেষ পর্যন্ত সে বাধ্য হলো তার সামনের দুটা পা তুলে দাঁড়াতে। দ্য পিকাডার টুইস্টেড দ্য স্ট্যারাপস, দেখো, স্ট্রেইট অ্যান্ড পুলড অ্যান্ড হাউল্ড আপ ইনটু দ্য স্যাডেল। পিকাডার মানে হচ্ছে যে হচ্ছে এখানে, মানে এটা হচ্ছে ঘোড়াকে এখানে বশ বাঁধানোর জন্য এই কাজটা করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখো, আ পার্সন অন আ হর্সব্যাক হু গোর্ডস দ্য
বুল উইথ আ লঞ্চ। এটা মেনলি যেটা করা হয় সেটা হচ্ছে, ওটা অনেক সময় বুল ফাইটিং দেখছো, বুল ফাইটিং, বুল ফাইট মানে একজন ঘোড়ায় না চড়ে বর্ষা না দিয়ে স্যার। একটা গরুকে, হ্যাঁ, মানে ষাঁড়কে আঘাত করে করে কুপকাত করতে হবে। এটা বিশেষ করে ইতালি বা ফ্রান্স এইগুলো শহরে হয়, বুল ফাইটিং যাকে বলা হয়। হ্যাঁ, আমরা যদি একটু দেখি, দেখো সেটা তো ঘোড়ায় চড়ে দেখাচ্ছে না, শুধুমাত্র এই যে এইটা দেখো, একটু এটা দেখো, আমি এটাকে রেকর্ডিংটা একটু মিউট করে দিই। পরে যিনি বসে বসে আঘাত আছে, করেন হ্যাঁ তাকে। হ্যাঁ। তাই বলছে সে কি করছে, টুইস্টেড দ্য স্টার আপ। টুইস্ট স্টার আপ মানে হচ্ছে সেই লাগামটাকে করা, এবং পুলড অ্যান্ড হোল্ড আপ ইনটু দ্য স্যাডেল। দ্য হর্স এন্ট্রেলস হাং ডাউন ইন আ ব্লু বাঞ্চ। এবং যখন দেখো ঘোড়াটা যখন দৌড়াচ্ছে, তখন ঘোড়ার পেটের এক সাইড কি হলো, একটু দুলতেছে আর কি, হ্যাঁ। অ্যান্ড সুয়াং ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড অ্যাজ হি বিগ্যান টু ক্যান্টার দ্য মোনোস হোয়েকিং হিম অন দ্য ব্যাক অফ হিজ লেগস উইথ দ্য রডস। আবার ওই ঘোড়ার পায়ে, হ্যাঁ, রড দিয়ে আঘাত করতেছে কে, আরেকজন হচ্ছে মোনোস। হ্যাঁ, দেখো মোনোসটা আবার কে, দেখো মোনো দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে না। মোনোসটা হলো যে যে ঘোড়ার পিঠের উপর চড়ে থাকে, তার আশেপাশে ঘোড়াটাকে নিয়ন্ত্রণ করার জন্য আরও দু একজন থাকে, ঠিক আছে, দুই দুই সাইডে। এটাকে হচ্ছে মোনোস। হোয়েকিং হিম অন দ্য ব্যাক অফ হিজ লেগস উইথ দ্য রডস, হ্যাঁ। হি ক্যান্টার্ড জার্কলি অ্যালং দ্য বারেরা। বারেরা মানে হচ্ছে, দেখা যাচ্ছে যে ওই প্রথমে ঘোড়াকে, এই যে এখানে একটা আছে না, ইমেজটা দেখি, ও বাবা কি আসলো, এই যে এখানে একটা সীমানা আছে, হ্যাঁ, ওই সীমানাটাকে বোঝাতে ব্যবহার করা হয়। এই যে ক্ষেত্রে মোটামুটি মারছে মনে হয়, দেখো কিভাবে আঘাত করছে, হ্যাঁ, গায়ে পুরো রক্ত। এই যে মানে ওর পিঠে ওই যে বর্ষাটা আছে ওটা লাগিয়ে দিতে হবে। এটা অমানবিক একটা যা হোক। তা হচ্ছে হি স্টুড স্টিপ অ্যান্ড ওয়ান অফ দ্য মোনোস হেল্ড হিজ ব্রিডল অ্যান্ড ওয়াকড হিম ফরওয়ার্ড। দ্য পিকাডার কিকড ইন হিজ পার্স অ্যান্ড লিন ফরওয়ার্ড অ্যান্ড শুক হিজ ল্যান্স অ্যাট দ্য বুল। মানে ওখানে খেলা চলতেছে আর কি। কিক স্পার মানে কি, স্পার মানে হচ্ছে এই যে পায়ের কাছে যেগুলো থাকে, যেটা দিয়ে ঘোড়াটাকে কি করা হয়, উত্তেজিত করা হয়, হ্যাঁ। ব্লাড পাম্পড রেগুলারলি ফ্রম বিটুইন দ্য হর্সেস ফ্রন্ট লেগ। আর যখন ওই যে ঘোড়ার ওখানে আঘাত করছে, ঠিক আছে, তো সেই স্পার দিয়ে ওই ফ্রন্ট লেগের মাঝখান দিয়ে কি হচ্ছে, রক্ত বার হচ্ছে, দেখো। ব্লাড পাম্পড রেগুলারলি ফ্রম বিটুইন দ্য হর্সেস ফ্রন্ট লেগস। হি ওয়াজ নার্ভাসলি ওবলি। ওবলি মানে কি, মানে একটু লাফিয়ে লাফিয়ে চলা, খুব নার্ভাসলি। দ্য বুল কুড নট মেক আপ হিজ মাইন্ড টু চার্জ। কিন্তু বুলটাও একে চার্জ করবে কি করবে না বুঝতে পারতেছে না। মানে এখানে একটা খেলার অংশ দেখানো হয়েছে, সেই অংশের সাথে এটাকে একটা লিঙ্ক দেখানো হয়েছে। ঠিক এইভাবে ঘোড়াকে ব্যবহার করে মানুষ যেমন তার স্বার্থ উদ্ধার করে, নিজের মতো করে চালায়। দেখো আঘাত করা হয়েছে, তার রক্ত বার হচ্ছে, এবং তাকে মারতেছে কিসের স্বার্থে, মানুষ তার নিজস্ব মনোরঞ্জনের জন্য, তাই না? এখানে কি মনোরঞ্জন করতেছে না খেলা? এই খেলার মাধ্যমে দুইটা জি প্রাণীকে স্যার। কিন্তু আঘাত করা হচ্ছে। একদিকে হচ্ছে গরুটাকে, কাউটাকে, বুলটাকে, আর আর একটা ঘোড়াটাকে। কিন্তু এখানে অনেককে তারা কি করছে, এভাবে দুইটা প্রাণীকে কষ্ট দিয়ে তারা অসংখ্য মানুষের মনোরঞ্জনের ব্যবস্থা করছে। আর যদি মানে বুলটা যদি কোনোভাবে আঘাত করতে পারে, তো মোটামুটি যে খেলতেছে তারও জীবনের সংখ্যা থাকে, হ্যাঁ, মারাও যায় এরকমটা। এই যে দেখো, এই যে কীভাবে মারতেছে, হ্যাঁ, এটা বারেরা। তো যাই হোক,
এই হচ্ছে এই অংশটুকু এখানে এমনি দেওয়া আছে, ঠিক আছে? এটা স্টোরির সাথে খুব একটা ইয়া না, এখানে এর সাথে কিছু আসে না। আচ্ছা, তো বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তোমাদের এখন কাজ হলো তোমরা একটু তোমাদের বইয়ে, হ্যাঁ, দেখো দেওয়া আছে ইন্ট্রোডাকশন, সামারি অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দ্য স্টোরি, দেওয়া আছে কিনা? জি স্যার। হ্যাঁ, এই পুরোটা একটু রিডিং দিয়ে ফেলবা, পুরোটা রিডিং দিয়ে ফেলবা, ঠিক আছে? আর কিছু দরকার নেই আপাতত। তো এই হলো মোটামুটি আমাদের তাহলে দুইটা স্টোরি পড়ে ফেললাম। তাহলে স্টোরি কয়টা পড়া হলো আমাদের? 3টা, তাই না? স্টোরি 3টা পড়া হলো, আর ওদিকে নন 3টা ফিকশন পড়া এসে দাও। 3টা পড়া হলো। হুম। এরপর আমরা যখন আসবো একদম শেষ করতে করতে আসবো, সেকেন্ড, যেহেতু আমরা 6 মান্থের 6 ক্লাসে আছি, মানে মিডিল পর্যায়ে আছি, আমরা আশা করি একটু শেষ করেছি। এখন থেকে আমরা যে চক্রটা শুরু করব, এই চক্রে আমাদের কোশ্চেন আনসার সহ এবং টেস্ট সহ চলবে, ঠিক আছে? তো আমরা রিডিং স্কিলসের কতদূর পড়েছি বলো তো? পার্ট এ পার্ট বি, তবে স্যার পার্ট এর যে গ্রামার অংশ আছে সেখানে একটা পার্ট এখনো রয়ে গেছে, আচ্ছা, বলছেন ওটা ওটা একটু আমরা পরে শুরু দিব। করব। হ্যাঁ, ওটা আমরা এবার আর শুরু করব। যাদের ওই যে গ্রামারে সমস্যা আছে ওগুলো বলছেন আচ্ছা, ঠিক করে দিবেন। তাহলে এখন আমরা যেটাতে ঢুকবো তার আগের পড়াগুলো হচ্ছে কোশ্চেন আনসার থাকবে, আর আমরা নতুন পড়া পড়বো। যেমন আমরা রিডিং স্কিলসে যখন ঢুকবো তখন রিডিং স্কিলসে আমরা নতুন কিছু পড়বো, কিন্তু আগেরগুলোর রিভিশন দেওয়া, মানে রিভিশনের জন্য দিব, এবং ওটা শেষ হলে পরে একটা টেস্ট নিব, টেস্ট নিয়ে রিডিং স্কিল শেষ করবো। তারপর আমরা চলে যাব। এভাবে করে আমরা মোটামুটি একটা টপিক শেষ করব, সেই টপিকের আগেরগুলো রিভিশন সহ কোশ্চেন আনসার দিয়ে দিব, পরে মুখস্থ করে পরীক্ষা নিব, আর নতুন টপিক আমরা পড়তে পড়তে চলে আসবো। এইভাবে, যেহেতু এখন আশা করি তোমাদের একটু হলেও ইংলিশ দক্ষতা বেড়েছে নাকি? একটু পড়ে তো বোঝা যায় নাকি? ওয়ার্ড জি স্টক স্যার। কিছুটা হলেও বাড়ছে নাকি? না একদমই নতুন আছো সেই প্রথম দিনের মতো, যে বুঝি না কিছু পড়ে, এরকমটা হয়? না স্যার, আগের থেকে এখন একটু ভালো। হ্যাঁ, তাহলে এখন অন্তত তোমরা একটু পড়তে পারবে, কারণ আগে দিলে পারে জোর করে মুখস্থ করতে হতো। এখন যেহেতু একটা আইডিয়া মোটামুটি হয়েছে, এবং কোন স্টোরির সাথে কোন এসের সাথে কোন ধরনের ওয়ার্ড আছে সেগুলো তোমাদের একটা নলেজে নিশ্চয়ই চলে এসেছে। তো এখন ওইগুলো মুখস্থ সহ মোটামুটি পড়তে পারবে। তবে অবশ্যই কিছু না কিছু বিষয় থাকবে, যে বিশেষ করে কোটেশনগুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করবে। সমস্যা না, আমি যেহেতু ব্রড কোশ্চেনগুলো এখন পার্ট সি এরগুলো দিয়ে দিব, তো তোমাদের বুঝাইয়ে দিব, এবং সেভাবেই আমরা পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর এদিকে কি অবস্থা? হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ পড়তেছো সবাই? 8 নম্বর চ্যাপ্টার। জি স্যার। স্যার। মোটামুটি আমাদের এটা শেষ হয়ে যাবে, তাই না? আগামী 8 নম্বর শেষ হলে 9 এবং 10 থাকবে। হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ শেষ হয়ে যাবে। তারপরে একটা পুরোটার উপর একটা টেস্ট নিব আমরা, পুরোটার উপর, ঠিক আছে? যেহেতু 6 পর্যন্ত মনে একটা টেস্ট নেওয়া হয়েছিল, তাই না? জি স্যার। জি সেই স্যার, সময় 6 আমি পর্যন্ত টেস্টটা নেওয়া নিয়েছিলাম, হয়েছে। কিন্তু খাতা দেখি নাই। কিন্তু যেহেতু আমি সময় দিচ্ছি তোমাদেরকে একটু ইয়া করার জন্য, খাতা ওইভাবে দেখছি না। এখন থেকে মোটামুটি আমরা দেখার চেষ্টা করব, এবং ওখানে মানে ইনস্ট্রাকশনগুলো দিব যে কী করতে হবে, কী হবে, কতটুকু পয়েন্ট দিতে হবে, কি না কী করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর অবশ্যই এই বাংলা সাবজেক্টগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা, হ্যাঁ, কারণ এখানে ভালো মার্ক তোলা যায়। এই জন্য শুধুমাত্র গাইড থেকে যে আনসার পাবে শর্ট শর্ট তুলে দিবে তা না, একটু নোট করবে, তাহলে একটু কোটেশন একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, মানে পয়েন্ট বেশি দেওয়ার চেষ্টা করবে, 10-12টা যেটা আগে বলেছি, এই দুটো করার চেষ্টা করবে। আর যদি কেউ কোনো আনসার না পেয়ে থাকো, তো একটু গ্রুপে সবাই লিখবা যে যেটা পাওনি, আর যার কাছে থাকবে সে একটু আনসারগুলো দিয়ে দিবা, ঠিক আছে? কারণ সবসময় আমি তো এগুলো যেহেতু সেট সাজেশন থেকে আপডেট করি, তো অনেক সময় দেখা যাচ্ছে যে পাওয়া মুশকিল হয়ে যায়। তো তোমরা একটু একজনকে হেল্প করো। আমাকেও যদি সব আনসারই খুঁজে দিতে হয়, তাহলে তোমাদের কাজ কি বলো? হ্যাঁ, তোমরা যা পাচ্ছ না সবাই আমাকে বলতেছো, স্যার এই কোশ্চেনে আনসার পাচ্ছি না, ওটা পাচ্ছি না। তা তোমাদের কাজ কি বলো? এটাও যদি আমাকে দিতে হয়, আমি কি এই সাবজেক্ট পড়েছি? এই সাবজেক্ট কি আমাদের সময় ছিল বলো? হুম, কি কথা বলছো না সবাই? শুনতে পাচ্ছ আমার কথা নাকি শুনতে পাচ্ছ না? জি স্যার। হ্যাঁ, তাহলে এগুলো যদি আমাকে দিতে হয়, তাহলে তোমাদের কি কাজ বলো? তোমরা বই কিনতেছো না, অনেকে আনসার এখান থেকে দিতে হচ্ছে, সবগুলো তো আমি দিতে পারবো না। স্যার ওই যে হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপটা ছিল না, হ্যাঁ, ওইখানে বলছেন আর নিজেদের ভিতরে ডিসকাশন, তখন স্যার দেওয়া হইতো, কেউ যদি জিজ্ঞেস করতো তাহলে হ্যাঁ। আরেকজন দিত। এখন আমার গ্রুপটা নাই, কেন, এই জন্য গ্রুপের কি সমস্যা হয়েছে? আছে স্যার তো। গ্রুপ তো থাকার কথা, ওটা তো আমি আমার কিছু করি এখানে নাই। নাই স্যার। গ্রুপ তো থাকার কথা। কি স্যার আমার এখানে তো সবাই দেয়, দেখতাম আগে একজনের না জানলে আরেকজনের হ্যাঁ, অ্যান্সার একটু দেয়। একজন একজনকে হেল্প করবা, অথবা গুগল ক্লাসরুমে বা মেসেঞ্জার গ্রুপে কেউ লিখে দিবা কোশ্চেন আনসার কি পাওনি, যার কাছে থাকবে সে একটু ছবি তুলে এখানে দিয়ে দেবে, একজন একজনকে হেল্প করো। এত ইয়া হলে হয় বলো? সবাই আমাকেই চাচ্ছে, স্যার এ প্রশ্ন উত্তর পাইনি, ও প্রশ্ন উত্তর পাইনি। তাহলে আমি যদি দেখতে চাই, তাহলে আমি তো ওগুলো পড়ি নাই, ও ও সাবজেক্ট তো আমার না। তারপরে যে আমি তোমাকে কোশ্চেনগুলো একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি,
সেটুকু আমি করছি, এখন তোমরা পড়ে নিবা। সেটুকু যদি তোমরা নিজ দায়িত্বে না করতে পারো, হ্যাঁ, তাহলে তো সমস্যা। তাহলে আর কি পড়াশোনা করবো বলো? আর একজন একজনকে একটু হেল্প করো দয়া করে। আচ্ছা, তো ঠিক আছে তাহলে, আর তেমন কোনো আলোচনার বিষয় নেই। তাহলে সামারি তাহলে স্যার নেক্সট ক্লাসটা হবে কিসের উপরে? উপর, হ্যাঁ। রিডিং স্কিল পার্ট সি নাকি? না, আগে আমরা পার্ট বি এর যে গ্রামাটিক্যাল আইটেম ওটা একটু পড়বো, ঠিক আছে? তারপরে আমরা পার্ট সি এর সিতে চলে যাব, কারণ রিডিং স্কিলসের পার্ট এ এর ওটা শেষ করে একটা টেস্ট নিব পুরোটা, হ্যাঁ, যে পুরো 12 মার্কের একটা টেস্ট নিব অন রিডিং স্কিলস অন দ্য পার্ট এ অফ রিডিং স্কিলস। কোন গ্রামার রাইটিং বলতে এখানে কি বাদ আছে? ট্রান্সফরমেশন বলো তো। স্যার ট্রান্সফরমেশনের ভিতরে স্যার কয়েকটা পড়েছেন, ওই যে ওইখানে স্যার আপনি একটা শীট দিছিলেন না শেষে, ওই যে মিনিং এর যে স্ট্রাকচারটা, ওইখানে যে একেবারে শেষেরটা বাকি আছে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা হয়েছিল, ডিগ্রি, জি স্যার, ভয়েস, জি স্যার, জি হ্যাঁ, তাহলে শুধুমাত্র হ্যাঁ কথা হয়েছে সেন্টেন্স স্যার। এর মিনিং অনুসারে যে হ্যাঁ পার্থক্য জি সেটা স্যার, বাকি আছে। একটা আনতে সেখানে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে তাহলে ধন্যবাদ, পড়াশোনা করতে থাকো যেগুলো দিচ্ছি। ওকে, তো আগামী ক্লাসে কথা হবে। ওকে, বাই, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার।